গুড ইভিনিং, সবাই শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে ওই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি যেটা পড়ছিলাম সেটাকে কমপ্লিট করব, কারণ আগের দুটো ক্লাসে আমরা রেজোন্যান্স, ইন্ডাকটিভ এফেক্ট এই সমস্ত পড়িয়েছি। আজকে আমরা বাকি পোর্শনটা কমপ্লিট করব। মানে বাকি পোর্শন বলতে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটার সাথে অনেক কিছু কোশ্চেন আসে, এরকম কয়েকটা পার্ট অ্যাটাচড রয়েছে। সেটা হচ্ছে যে হাইপার কনজুগেশন, আর পরে ইলেকট্রোমেরিক এফেক্টও রয়েছে, ইলেকট্রোমেরিক এফেক্টও আমরা পড়াবো। আর একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রিয়াকশান ইন্টারমিডিয়েট। তো এগুলো পড়ালে আমাদের এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বলে যে পার্টটা সেটা শেষ হবে। তো চল আমরা শুরু করি আজকের পড়া। হাইপার কনজুগেশন দিয়ে আমরা শুরু করব, কারণ আগের দিনকার হাইপার কনজুগেশনে এসে শেষ করেছিলাম। হাইপার কনজুগেশনের আগে পর্যন্ত পড়িয়েছিলাম রেজোন্যান্সের স্টেবিলিটি, এইসব বুঝিয়েছিলাম। কোশ্চেন অনেক দেখিয়েছিলাম কিরকম ধরনের কোশ্চেন আছে। আজকে আমরা তারপর থেকে বলবো। দাঁড়া এক মিনিট, কেউ এসছে। হ্যালো স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না। স্যার নেই, স্যার আসছে। কি হয়েছে? কি বলছিস? কি বলছিস বল। কিছু না স্যার, আমি ভাবলাম আমার ল্যাপটপটাতে আওয়াজ শোনা যাচ্ছে না, তাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়েছিলাম, উঠেছিলাম আমি একটু। আচ্ছা, তো হাইপার কনজুগেশন, রিয়াকশন ইন্টারমিডিয়েট, এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। তো দেখ, প্রথমে হাইপার কনজুগেশন। তো একটা জিনিস তো তুই দেখেইছিস, যে সেটা হচ্ছে যে আমরা যখন ইন্ডাকটিভ এফেক্ট বলেছিলাম, ইন্ডাকটিভ এফেক্ট, তাতে আমি কি বলেছিলাম না, দুটো অ্যাটমের কার্বন এর সাথে কার্বন এই সিগমা বন্ড বরাবর ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট। যখন আমি রেজোন্যান্স বলেছি, তখন কিন্তু সবসময়তেই আমরা ডিসকাস করেছি সেটা হচ্ছে পাই বন্ড বরাবর ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট, মানে পাই বন্ডের যে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আজকে আমরা যেটা বলবো খুবই ইউনিক, সেটা হচ্ছে একটা সিগমা বন্ডের ইলেকট্রনের সাথে পাই বন্ডের ইলেকট্রনের এক্সচেঞ্জ, যেটা খুব ইউনিক আর কি, যেরকমটা আমরা কখনো এক্সপেক্ট করি না। যে আজকে আমরা পড়বো যেটা হাইপার কনজুগেশন, সেটা হচ্ছে যে একটা সিগমা বন্ডের ইলেকট্রনের সাথে কিভাবে আরেক জায়গার পাই বন্ডের ইলেকট্রনের রেজোন্যান্স হতে পারে। এই রেজোন্যান্সটা কিন্তু অন্যরকম। পাই বন্ডের সাথে পাই বন্ডের রেজোন্যান্স, সেটা হচ্ছে, তাকে রেজোন্যান্স বলে, কিন্তু হাইপার কনজুগেশন হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। তো ভালো করে শোন, কারণ এর সাথে অনেক কিছু জিনিস কোরিলেটেড আছে। আমাদের হাইপার কনজুগেশনটা কিন্তু নিটের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।
খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে, রেগুলার ম্যানারে কোশ্চেন আসে। তো হাইপার কনজুগেশন কি ভালো করে আমি বোঝাচ্ছি, কথাটা ভালো করে শোন। কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, যে জায়গাগুলো ভালো করে তোকে দেখতে হবে, নাহলে তুই কোশ্চেন অ্যান্সার করতে পারবি না। ফার্স্ট কথা হচ্ছে যে এখানে কোন বন্ড হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করে না, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড, এ বক্স করে বক্স হয়ে গেছে, ওটা অ্যাকচুয়ালি সিগমা বন্ড। কার্বন হাইড্রোজেন সিগমা বন্ড এটা পার্টিসিপেট করে। কোন কার্বন না, এমন কার্বন যে কার্বনটা কিন্তু sp3 হাইব্রিডাইজড। এগুলো ছোট ছোট ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে সবই মেনশন করেছি। sp3 hybridized carbon is conjugation with pi bond at p orbital। এর সাথে কি হবে, কনজুগেশনে থাকবে। কনজুগেশন মানে কি, কনজুগেশন মানে হচ্ছে একটা এই সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, তারপরে একটা গ্যাপ থাকবে, তারপরে আবার একটা পাই বন্ড। সিগমা একটা গ্যাপ, তারপরে একটা পাই বন্ড, তাকে বলে কনজুগেশন। কনজুগেশন কথাটার মানেই হচ্ছে ডাবল বন্ডের কনজুগেশন মানে কি, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, একে বলে কনজুগেশন। কারণ একটা ডাবল বন্ড আছে, আবার একটা গ্যাপ আছে, আবার একটা ডাবল বন্ড আছে। সেরকম হাইপার কনজুগেশনের সময় কিরকম না, কার্বন হাইড্রোজেন বন্ড আছে, তারপরে একটা গ্যাপ আছে, তারপরে আবার একটা ডাবল বন্ড আছে, এরকম একটা গ্যাপ থাকবে মাঝখানে কনজুগেশন বলতে। পি অরবিটাল হতে পারে, বা হাফ ফিল্ড পি অরবিটাল হতে পারে, বা ভ্যাকেন্ট পি অরবিটাল। আমি তোকে দেখাচ্ছি। দ্য বন্ড পেয়ার ইলেকট্রন অফ সিগমা কার্বন হাইড্রোজেন বন্ড ওভারল্যাপস উইথ অ্যাডজাসেন্ট পি অরবিটাল। দিস ফেনোমেনা ইজ কল্ড হাইপার কনজুগেশন। দেখ, সিম্পল ব্যাপার, আমি তোকে এটা মুছে দিচ্ছি। তুই প্রথমে একটা জিনিস বোঝার চেষ্টা কর, যে আমি 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 একটা এখানে জাস্ট এই কম্পাউন্ডটা রয়েছে, তাতে তিনটে হাইড্রোজেন রয়েছে, তিনটে হাইড্রোজেন। এবারে এখানে একটা ডাবল বন্ড রয়েছে। তুই একটা কাজ কর, এই বন্ডটা, ডাবল বন্ডটাকে তুই সিঙ্গেল বন্ড বানিয়ে দে, ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড বানিয়ে দে। আমি কি করছি না, এখানে তিনটে হাইড্রোজেন এরকম লিখে দিয়েছি। আচ্ছা, আর এইটাকে যেই আমি সিঙ্গেল বন্ড বানাবো, তখন এই কার্বনটা প্লাস, কারণ বন্ডটাকে এদিকে ঘুরিয়ে দিয়েছি, তাহলে CH2, এই কার্বনটা মাইনাস। এবারে মজাটা বোঝার চেষ্টা কর, যে এই যে কার্বনটা, এই কার্বনটায় দেখ, যে এই কার্বনটার এই যে মাথায় প্লাস যেটা তুই দেখতে পাচ্ছিস, যেটা এই কার্বনটা, এখানে যে কার্বনটা সেটা এখানে রয়েছে, এবং এখানে কি না একটা ভেকেন্ট পি অরবিটাল আছে। এইটা হচ্ছে ভেকেন্ট পি অরবিটাল, ভেকেন্ট পি অরবিটাল। এই ভেকেন্ট পি অরবিটালের সাথে এখানে একটা সিগমা বন্ড আছে, কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ড আছে। এই পি অরবিটালের সাথে এই সিগমা বন্ডের কি হবে না, ওভারল্যাপ হয়ে এই জায়গায় একটা ডাবল বন্ড চলে আসবে। যে জায়গায় আমি অ্যারো মারলাম, এই জায়গাটা ডাবল বন্ড চলে আসবে। ডাবল বন্ডটা কার সাথে হলো ভালো করে দেখ। কার্বন হাইড্রোজেনের একটা সিগমা বন্ড আছে, তার সাথে একটা কার্বনের একটা ভেকেন্ট অরবিটাল। কার্বনের কোনো ইলেকট্রন কিন্তু এখানে ইউজ হলো না, ডাইরেক্টলি দুটো ইলেকট্রনই কিন্তু কার্বন হাইড্রোজেনের বন্ডে, কারণ এখানেই দুটো ইলেকট্রন আছে, এই জায়গাটাতে দুটো ইলেকট্রন আছে। ওই দুটো ইলেকট্রন দিয়ে এখানে একটা ডাবল বন্ড হবে। তুই বলি এত ঝামেলা করার দরকার কি, করার দরকার রয়েছে, আস্তে আস্তে তুই বুঝতে পারবি। এই দেখ, এখানে দেখ, আমরা তাহলে এই জায়গাটায় যদি একটা ইলেকট্রনও থাকে, ডট এরকম থাকে, তাহলেও কিন্তু র্যাডিক্যাল যদি হয়, এখানে যদি প্লাস থাকে তাও হবে, র্যাডিক্যাল যদি থাকে তাহলেও এই বন্ডটা এখানে এসে এখানটা একটা ডাবল বন্ড চলে আসবে, এই জায়গাটা ডাবল বন্ড চলে আসবে, এখানটা আর বন্ডটা থাকবে না, এই জায়গাটা কোনো বন্ড থাকবে না, এখানটা এরকম দেখতে লাগবে তোর, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, আর এইচ এখানে প্লাস, আর এই জায়গাটায় ডাবল বন্ড এরকম ভাবে দেখতে লাগবে, এই জায়গাটায় এরকম ভাবে দেখতে লাগবে, এই ডট থেকে যাবে। তো সবসময়তেই এই যে কার্বন হাইড্রোজেনের বন্ডটা, মূল যেটা জায়গাটা, কার্বন হাইড্রোজেনের যে বন্ড, সেই বন্ডেড ইলেকট্রনই কিন্তু পার্টিসিপেট করবে, কিন্তু যে কার্বনের সাথে ওই হাইড্রোজেনটা থাকবে সেটা কিন্তু অবশ্যই sp3 থাকবে। পাশের কার্বন র্যাডিক্যাল হতে পারে, কার্বনের মাথা প্লাস হতে পারে,
যা খুশি হতে পারে, কিন্তু তার রেসপেক্টে আলফা পজিশন তার রেসপেক্টে আলফা পজিশনে কিন্তু কার্বনের সাথে এরকম 3টে হাইড্রোজেন জুড়ে থাকবে, যেটা কিনা sp3 হাইব্রিডাইজড কার্বন হবে, তার সাথে হাইড্রোজেনগুলো জুড়ে থাকবে। আরও আমি তোকে দেখাচ্ছি, ভালো করে তুই দেখ যে এখানে ডাবল বন্ড আছে, এই জায়গাটা ডাবল বন্ড আছে, এই জায়গাটা ডাবল বন্ড রয়েছে। তার আলফা কার্বন মানে কি, ডাবল বন্ডের পাশের যে কার্বন, এই ডাবল বন্ড, এই দুটো কার্বন, তার পাশের যে কার্বন, এই কার্বনটা, এই কার্বনে কতগুলো হাইড্রোজেন আছে দেখ, কতগুলো হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনকে বলবি আলফা হাইড্রোজেন। সবসময় হাইপার কনজুগেটিভ এফেক্টে আলফা হাইড্রোজেনই কিন্তু রেসপন্সিবল। তো আলফা হাইড্রোজেন কার সাথে জুড়ে থাকবে, আলফা হাইড্রোজেনের সাথে জুড়ে থাকবে, আলফা কার্বনের সাথেই তো আলফা হাইড্রোজেন জুড়ে থাকবে না। তার মানে আগে আমি আলফা কার্বন খুঁজে বের করব, তারপরে তার সাথে কতগুলো হাইড্রোজেন আছে সেটা খুঁজে বের করব। যখন আমি পেয়ে যাব আলফা হাইড্রোজেনের নাম্বার, তাহলে ততগুলো কি হবে না, ততগুলো তার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। যার যত বেশি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে, সেই কম্পাউন্ডটা তত বেশি স্টেবল। আমি তোকে আবার বলছি, ভালো করে তুই দেখ, এখানে লেখাগুলো পড়, ভালো করে বুঝতে পারবি যে আলফা কার্বন ইজ দ্য কার্বন অ্যাটাচ টু এ ফাংশনাল গ্রুপের সাথে অ্যাটাচ থাকতে পারে, বা কার্বন ডাবল বন্ড, এটাকেও আমরা ফাংশনাল গ্রুপ হিসাবেই ট্রিট করি, যেহেতু ওর নিজস্ব একটা রিয়াকশন করার একটা ফ্যাশন রয়েছে। তো আলফা কার্বন, এই যে ডাবল বন্ডেড কার্বন, তার পাশের কার্বন হচ্ছে ডাবল বন্ডেড কার্বন, তার পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন। দ্য হাইড্রোজেন অ্যাটাচড টু আলফা কার্বন ইজ কল্ড আলফা হাইড্রোজেন। মানে এই হাইড্রোজেন এরা সব আলফা হাইড্রোজেন, কারণ এরা আলফা কার্বনের সাথে জুড়ে রয়েছে। আসলে উল্টো দিকে কোনো আলফা কার্বনই নেই, উল্টো দিকে এই বাঁ দিকে তুই যদি দেখিস, তাহলে এদিকে শুধু হাইড্রোজেন দিয়ে শেষ হয়ে গেছে। ডান দিকের কার্বনেতেই আলফা হাইড্রোজেনগুলো রয়েছে, আলফা কার্বনে রয়েছে। ফর অ্যান আলফা কার্বন হাইড্রোজেন বন্ড টু বি এলিজেবল ফর হাইপার কনজুগেশন, আলফা কার্বন মাস্ট বি, যে কোনো আলফা কার্বন হলে হবে না, সেই কার্বনে কি না sp3 হাইব্রিডাইজ মানে কি, sp3 হাইব্রিডাইজ মানে সব সিগমা বন্ড থাকতে হবে তার সাথে, সবগুলো কি sp3 হাইব্রিডাইজ। কি করে বুঝবো না, 4টেই সিগমা বন্ড থাকলে তবেই কিন্তু sp3 হাইব্রিডাইজ হবে। ওর গায়েতে যদি কোনো ডাবল বন্ডেড কার্বন থাকে তাহলে হবে না, সেটা হাইড্রোজেন কিন্তু রেসপন্সিবল নয়। তাহলে বাকি কথা হচ্ছে যে হাইপার কনজুগেশনটা কে করবে না, ডাবল বন্ডের পাশে যে কার্বন আছে, সে ডান দিক হোক বাঁ দিক হোক যাই হোক না কেন, এই পার্টিকুলার কেসে ডান দিকে আছে, তো বাঁ দিকেও হতে পারে। ডাবল বন্ডের গায়েতে যে কার্বন আছে সেটা হচ্ছে আলফা কার্বন, আর তার সাথে সরাসরি যে হাইড্রোজেন জুড়ে রয়েছে সেই হাইড্রোজেন আলফা হাইড্রোজেন, প্রোভাইডেড ডাবল বন্ডের গায়েতে যে কার্বনটা আছে সেটা sp3 যেন হয়, মানে সবগুলো যেন সিগমা বন্ড তার থাকে, কোনো যেন পাই বন্ড না থাকে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এবারে দেখ আমি তোকে বিষয়টা বলছি। এই যে আমি একটু আগে বললাম যে এই সব হাইপার কনজুগেশন, এটা এত জটিল করে ব্যাপারগুলো করে কি লাভ? এখন এর পিছনে কারণ আছে। আমাদের রিয়াকশনের থার্মোডাইনামিক্স হয়, রিয়াকশনের থার্মোডাইনামিক্স বলতে কি বোঝায় না, একটা অর্গানিক রিয়াকশন যখন হচ্ছে, সেই অর্গানিক রিয়াকশনে কতটা এনার্জি লিবারেটেড হচ্ছে, কতটা এক্সো এনার্জিক, কতটা হিট লিবারেশন হচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা এক্সপেরিমেন্ট করে পাই। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তাকে বলে কি না, থার্মোডাইনামিক্সের ভাষায় তাকে বলে এনথালপি, যেটা ডেল্টা এইচ দিয়ে ডিনোট করা হয়। তো বিভিন্ন রিয়াকশানে আমরা যখন কোনো একটা রিয়াকশান করি তখন তার একটা ডেল্টা এইচ এর ভ্যালু পাই। তো আমরা ধর হাইড্রোজেনেশন করছি, মানে একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড আছে, তাতে হাইড্রোজেন অ্যাড করছি। আমার কথাটা বোঝার চেষ্টা কর।
একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড আছে, তাতে আমি হাইড্রোজেন অ্যাড করছি, তাহলে কি হবে? ডাবল বন্ড আর থাকবে না। এইখানে ডাবল বন্ড ছিল আর ডাবল বন্ড নেই। তো সবসময় বলা হয় যে পাই বন্ড থাকা মানে হচ্ছে আনস্টেবল। যদি কোনো কম্পাউন্ডে ডাবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকে, আনস্টেবল, তাহলে সে যখন সিঙ্গেল বন্ড করবে তাহলে স্টেবল হবে। স্টেবল হবে মানে কি? তার থেকে এনার্জিটা বেরিয়ে যাবে, এনার্জিটা রিমুভ হবে। তো এনার্জিটা রিমুভ হবে মানে এই যে ডেল্টা এইচ ভ্যালু এখানে কি হবে না নেগেটিভ দেখাবে। ডেল্টা এইচ ভ্যালু এতটা এনার্জি বেরিয়ে গেল। আরও একটা করছি, সেখানেও কিন্তু এরকম ভাবে ডেল্টা এইচ ওয়ান বা ডেল্টা এইচ টু এরকম ধরনের সমস্ত পাচ্ছি। তো এখন এই যে ভ্যালুগুলো পাচ্ছি, এখানেও ডাবল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড হয়েছে, এখানেও ডাবল বন্ড ছিল, সিঙ্গেল বন্ড হয়েছে। তো এই ডেল্টা এইচ ওয়ান বা ডেল্টা এইচ টু হিট অফ হাইড্রোজেনেশন এগুলোকে বলে। হাইড্রোজেনেশন করে কতটা হিট লিবারেশন হচ্ছে তাকে বলে হিট অফ হাইড্রোজেনেশন। তো হিট অফ হাইড্রোজেনেশন সেটা বেশি না কম, কতটা কি হচ্ছে আমি কি করে কম্পেয়ার করব? না, বেসিক্যালি একটা জিনিস তোকে ভাবতে হবে যে যে অ্যালকিনটা বেশি স্টেবল, যে অ্যালকিনটা বেশি স্টেবল তাকে রিয়াকশন করালে বেশি হিট বেরোবে না। যে অ্যালকিনটা আনস্টেবল তাকে রিয়াকশন করালে বেশি এনার্জি বেরোবে। কারণ আনস্টেবল কথাটার মানে কি? তার মধ্যে বেশি এনার্জি আছে। স্টেবল কথাটার মানে কি? তার মধ্যে কম এনার্জি আছে। তো রিয়াকশন করলে যদি আনস্টেবল থেকে স্টেবিলিটির দিকে যায় তাহলে এনার্জি বেরোবে বেশি। তো নর্মালি কি হয় না, এই দুটো যদি আমি করি তাহলে দেখা যাবে যে ডেল্টা এইচ টু এর ভ্যালু কি হবে? কম হবে ডেল্টা এইচ ওয়ানের ভ্যালুর চাইতে। তাহলে এখন প্রশ্ন উঠছে যে এই দুটো অ্যালকিনের মধ্যে কোন অ্যালকিনটা বেশি স্টেবল? মানে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু বেশি স্টেবল, নাকি সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু, মানে প্রোপিন বেশি স্টেবল নাকি ইথিন বেশি স্টেবল? এটা যদি আমরা জানতে চাই যে প্রোপিন বেশি স্টেবল নাকি ইথিন বেশি স্টেবল, তাহলে তার অ্যান্সার কি হবে? না দেখ, অ্যালকিনের স্টেবিলিটি বুঝতে গেলে দেখ তোকে কি করতে হবে না, হাইপার কনজুগেশন এফেক্টের কথা চিন্তা করতে হবে। আমি ধর তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর এই এক্সাম্পলটার কথাই বলছি যে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু আর সিএইচ থ্রি, এই হাইড্রোজেনগুলো এরকম করে লিখলাম সিএইচ ডাবল বন্ড সিএইচ টু। এবারে দেখ ডাবল বন্ডেড কার্বনের সাথে একটা আলফা কার্বন আছে যেটা sp3, তার সাথে তিনটে হাইড্রোজেন রয়েছে, আলফা হাইড্রোজেন। এই হাইড্রোজেনগুলো কি দেবে? হাইপার কনজুগেশন করবে। হাইপার কনজুগেশন স্ট্রাকচার এটা করতে পারবে না, কারণ এতে কোনো তো আলফা কার্বনই নেই, তো করতে পারবে না। এরকম ধরনের থ্রি হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি করবে, একটা এই হাইড্রোজেনের জন্য, একটা এই হাইড্রোজেনের জন্য, একটা এই হাইড্রোজেন। যতগুলো আলফা হাইড্রোজেন থাকবে ততগুলোই হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার। তো অবভিয়াসলি দেখা যাবে যে এই যে কম্পাউন্ডটা, এই যে নিচের যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা কি মোর স্টেবল। তাহলে এখানে যদি ডেল্টা এইচ টু বেরোয় তাহলে এটা হবে লেস অ্যামাউন্ট, যেটা বেশি স্টেবল তার থেকে এনার্জি কম বেরোবে, কারণ ওর তো এমনিতেই এনার্জি কম ছিল, ওর রিয়াকশন করলে এনার্জি কম ছাড়বে। যেটা কম্পারেটিভলি আনস্টেবল তার থেকে যে এনার্জি বেরোবে সেটা গ্রেটার অ্যামাউন্ট এনার্জি লিবারেট করবে। তো হিট অফ হাইড্রোজেনেশন আমাদের কম্পেয়ার করতে দেয়, অনেকগুলো কম্পাউন্ড দিয়ে কম্পেয়ার করতে দেয়। তখন আমরা দেখব যে কোন কম্পাউন্ডটা, ডাবল বন্ডেড কম্পাউন্ডটা বেশি স্টেবল, কোনটা কম স্টেবল। তাদের অর্ডার সাজালেই হয়ে যাবে। দেখ যে স্টেবিলিটি অফ অ্যালকিন যত কম হয়, হিট অফ হাইড্রোজেনেশন তত কি হয় না, তত বেশি হয়। স্টেবিলিটি অ্যালকিন যত কম হবে, হিট অফ হাইড্রোজেনেশন তত বেশি হবে। অ্যালকিনের স্টেবিলিটি কম হওয়া মানে তার এনার্জি বেশি,
তো সে যখন রিয়াকশন করবে তখন তত কি হবে, সে হিটটা ছাড়বে, হিটটা রিলিজ করবে। এই ব্যাপারটা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি বাই দ্য ইউজ অফ হাইপার কনজুগেশন। তো ওপরেই লেখা আছে স্টেবিলিটি অফ অ্যালকিন যত কমবে হিট অফ হাইড্রোজেনেশন কি হবে, তত বাড়বে। তো স্টেবিলিটি আমি কি করে বলবো, হাইপার কনজুগেশন দিয়ে বলবো। হাইপার কনজুগেশন কিভাবে বলবো, না আলফা হাইড্রোজেন আছে কিনা, আলফা কার্বন আছে কিনা, তার সাথে কতগুলো আলফা হাইড্রোজেন আছে সেটা দিয়ে বলবো। তো সেই জন্যে স্টেবিলিটি অফ অ্যালকিন বের করা মানেই হচ্ছে সেখান থেকে হিট অফ হাইড্রোজেনেশন বের করে ফেলতে পারা। এই ব্যাপারটা বুঝতে পেরেছিস কি বুঝতে পারিস? ক্লিয়ার? এক্স্যাক্টলি। এবারে দেখ যে আমি ধর এখানে নর্মালি ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপার স্যাপার এখানে চলবে না। ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপার এখানে চলবে না কেন আমি তোকে বলছি। দেখ, তুই হয়তো ভাবতে পারিস যে এখানে মিথাইল গ্রুপ ঠেলছে, ঠেললে এখানে পাই বন্ডের ইলেকট্রন আছে। এখানে কি আছে, পাই বন্ডের ইলেকট্রন মানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে আবার মিথাইল গ্রুপ কি করছে না, ইলেকট্রন কি করছে, মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলে দিচ্ছে। তো কোথাও ইলেকট্রন ডেন্সিটি বেশি আছে, তার উপরে যদি কেউ ইলেকট্রন ঠেলে দেয় তাহলে তোর মনে হতে পারে যে ওটা আনস্টেবল মানে হিট অফ হাইড্রোজেনেশনটা বেশি হবে। কিন্তু আমি তোকে বলছি যে এই কম্পাউন্ডটা কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে দেখলে হবে না। ইন্ডাকটিভ এফেক্টের প্রেফারেন্স সব থেকে কম। আগে তোকে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখতে হবে। এর কিন্তু ডেল্টা H3 যদি হয় তাহলে এর ভ্যালুটা কিন্তু খুবই কম হবে, ডেল্টা H3 ভ্যালু খুব লেস হবে। কেন না, দেখ এখানে কিন্তু আলফা কার্বন এটা রয়েছে, তার সাথে কতগুলো আলফা হাইড্রোজেন রয়েছে, 3 আলফা হাইড্রোজেন রয়েছে। এদিকে দেখ এখানেও আলফা কার্বন রয়েছে, তার সাথে 3 আলফা হাইড্রোজেন রয়েছে। তাহলে টোটাল এর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কত হবে না, 6 হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। আমি দেখে নেব শুধু কতগুলো ওর স্ট্রাকচার হতে পারে, কতগুলো আলফা হাইড্রোজেন আছে। যত বেশি হবে ওর কিন্তু অবশ্যই তার ভ্যালুটা কিন্তু ডেল্টা H ভ্যালুটা কিন্তু অ্যাকচুয়ালি কমে যাবে। এক্সপেক্টেড মানে কি, এক্সপেক্টেড মানে আমি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে যদি বিচার করি, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে এখানে বিচার করা যাবে না। আমাকে রেজোন্যান্সের এফেক্টটা আমি তিনটাকে কম্পেয়ার করে দেখাবো একটু বাদে। আমি তোকে বলছি যে রেজোন্যান্স এফেক্ট সব থেকে রেজোন্যান্স এফেক্ট হচ্ছে সব থেকে তার এফেক্টটা বেশি। পাই বন্ডেড ইলেকট্রন সবসময়তেই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পছন্দ করে। তো রেজোন্যান্সে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাই বন্ডই থ্রু দিয়েই যায় ইলেকট্রন, তাহলে ওর প্রেফারেন্স সব থেকে বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কি হয়, হাইপার কনজুগেশনে একটা সিগমা বন্ডের সাথে পাই বন্ডের হাইপার কনজুগেশন হয়, রেজোন্যান্স হয়। তাহলে একটা সিগমা আছে, একটা পাই আছে। তাহলে এখানেও পাই কিছুটা আছে, কিন্তু দুটোই পাই নেই। একটা পাই ইলেকট্রন আর একটা পাই ইলেকট্রনের সাথে হচ্ছে না। এখানে সিগমা আছে, পাই আছে, হলো। আর ইন্ডাকটিভ এফেক্টে কি, শুধুমাত্র সিগমা বন্ডেড ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গা তো ট্রান্সফার হয় না, বন্ড বরাবর এদিক সেদিক করে ইলেকট্রন, যে বেশি ইলেকট্রোনেগেটিভ তার দিকে চলে যায়। তো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে হাইপার কনজুগেশনের এফেক্ট কিন্তু ইন্ডাকটিভ এফেক্টের চাইতে অনেক বেশি। আমরা যখন এমনি বোর্ড এক্সামের জন্য পড়াশোনা করি আমরা সবসময়তে ইন্ডাকটিভ এফেক্টটাকে বেশি গুরুত্ব দিই, হাইপার কনজুগেটিভ এফেক্টটা স্কুলে পড়াতেই চায় না। কিন্তু হাইপার কনজুগেটিভ এফেক্ট এমন একটা এফেক্ট যেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের এখানে সব জায়গায় কাজে লাগবে, এবং আমরা এখানে অনেক গুরুত্ব সহকারে পড়াবো। এবারে হচ্ছে যে হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার আর আমাদের যে নর্মাল যে ইন্ডাকটিভ এফেক্ট সেটার সাথে কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখার চেষ্টা কর। তাহলে আমি এটা জাস্ট তোকে বোঝাবার জন্য আমি বলেছি, তুই দেখলেই তুই বুঝতে পারবি। যখন আমরা ইন্ডাকটিভ এফেক্ট করেছিলাম, দেখ এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্টের বেসিসে অর্ডার অফ ইলেকট্রন রিলিজ বেসড অন ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্টে বেশি এরকম অ্যালকাইল গ্রুপ থাকলে কি হয় না, সেই ইলেকট্রন বেশি ঠেলে। 3টে আছে, 2টো আছে, একটা আছে, কিছু নেই।
তাহলে এর এফেক্টটা সব থেকে বেশি, তারপরে এটা প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, এই কথা তো আমরা আগেই বলেছি। তো এবারে ইন্ডাকটিভ এফেক্টের পয়েন্ট অফ ভিউ থেকে এটা এবারে কি না, আমরা যখন হাইপার কনজুগেশন দিয়ে আমরা বোঝাই, তখন কিন্তু মিথাইল সব থেকে ভালো, কারণ এর সব কটা হাইড্রোজেনই কি আলফা হাইড্রোজেন। কটা আলফা হাইড্রোজেন? 3টে। কনফিউজড হবি না। এখানে কিন্তু ইথাইল, এ কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট এর চাইতে ভালো, কিন্তু ঘটনাটা তা নয়। ঘটনা হচ্ছে যে আমাকে আলফা পজিশনের যে কার্বন আছে তাতে কত আলফা হাইড্রোজেন আছে সেটা দেখতে হবে। কটা? এখানে দেখ কটা, একটা আলফা হাইড্রোজেন। এখানে দেখ কিছু নেই, এখানে কিছু নেই, এটা আলফা হাইড্রোজেন নয়, এই কার্বনটাই আলফা হাইড্রোজেন। তো আমাদের অ্যালকিনের যখন স্টেবিলিটি বেশি কম আমি বিচার করব না, তখন আমি ইন্ডাকটিভ এফেক্ট নয়, আমি কি এফেক্ট কথা ভাববো? আমি হাইপার কনজুগেশনের কথা ভাববো। হাইপার কনজুগেশনে ডাবল বন্ডের গায়েতে কটা আলফা কার্বন আছে, তার সাথে কটা হাইড্রোজেন আছে। যত আলফা হাইড্রোজেন বেশি থাকবে তত পাই বন্ড ডিলোকালাইজেশন বেশি হবে, তত স্টেবিলিটি অফ অ্যালকিন বাড়বে, তত হিট অফ হাইড্রোজেনেশন কমবে। স্টেবিলিটি যত বাড়বে হিট অফ হাইড্রোজেনেশন কমবে। আমার কথা ভালো করে বোঝার চেষ্টা কর, কারোর অসুবিধা হলে আমাকে বলবি। তুই দেখ যে আমি ধর দুটো অ্যালকিনের এরকম লিখছি, ধর CH3 CH ডাবল বন্ড CH2 আর CH3 CH ডাবল বন্ড CH. তুই যদি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ভাবিস, তাহলে এটা একটা মিথাইল ঠেলছে, এটা এদিকেও ঠেলছে এদিকেও ঠেলছে। তুই যদি এটা 1 বলিস আর এটা 2 বলিস, তাহলে তোর কাছে কিন্তু 1 বেশি স্টেবল হবে 2 এর চাইতে। কেন না? পাই বন্ড মানে ইলেকট্রন ডেন্সিটি। তো এখানে তো পাই বন্ড আছে, আর মিথাইল গ্রুপ কি করছে? ঠেলছে। তো কোথাও ইলেকট্রন ডেন্সিটি আছে, আবার মিথাইল ঠেলে দিচ্ছে তার দিকে। তো যদি মিথাইল ঠেলে দেয়, সেটা তো আনস্টেবল হয়ে যাওয়ার কথা। তাহলে মিথাইল প্রথমটাতে একটা মিথাইল আছে, কিন্তু দ্বিতীয়টাতে কি আছে না দুটো মিথাইল আছে। তাহলে আমি তো স্টেবিলিটি কার বেশি বলবো? 1 এর বেশি বলবো 2 এর চাইতে, যদি আমি ইন্ডাকটিভ এফেক্টটাকে আমি ধরি। কিন্তু আমি বলছি ইন্ডাকটিভ এফেক্টটাকে ধরা যাবে না। এবারে হাইপার কনজুগেশনের কথা ভাব, কারণ যখন হিট অফ হাইড্রোজেনেশন আমি বের করছি, দেখছি যে 1 এর হিট অফ হাইড্রোজেনেশন বেশি আর 2 এর হিট অফ হাইড্রোজেনেশন কম। তাহলে 1 এর হিট অফ হাইড্রোজেনেশন যদি বেশি হয়, তার মানে 1 আনস্টেবল, 2টা বেশি স্টেবল। তাহলে হাউ উই শুড এক্সপ্লেন দিস? ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে তো এক্সপ্লেন করতে পারছি না, কারণ ইন্ডাকটিভ এফেক্টে বলছে যে 1 বেশি স্টেবল 2 এর চাইতে। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন কার বেশি হওয়ার কথা? 2 এর বেশি হওয়ার কথা। কিন্তু আমরা কি করছি না, যদি আমি হাইপার কনজুগেশন বলি, তাহলে এখানে কটা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার পাওয়া যাবে? উপরেরটায়, নিচেরটা কটা পাওয়া যাবে? তাহলে কোনটা বেশি স্টেবল? তাহলে আমার কাছে বেশি স্টেবল হয়ে গেল কোনটা? 2 নম্বরটা। এবং 2 নম্বরটা যদি বেশি স্টেবল হয়, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন আর বেশি হবে 1 এরটা, এবং যেটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্টের সাথে মিলে যাচ্ছে। আমি তো বরাবর এই কথাই বলে আসছি যে এটা একটা এক্সপেরিমেন্টাল সায়েন্স। তোমার কাছে অনেক এফেক্ট থাকতে পারে, কিন্তু তুমি এক্সপেরিমেন্ট করে কি পাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। তার বেসিসেই কিন্তু তোমাকে এক্সপ্লানেশনটা দিতে হবে। তো হাইপার কনজুগেটিভ এফেক্টটা কিন্তু এই কারণেই গুরুত্বপূর্ণ যে বিভিন্ন রকমের রিয়াকশন যে আমরা করছি, তাতে যে ভ্যালুগুলো পাচ্ছি, তার বেসিসে আমরা এই কথা বলছি। আমার কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, হাইপার কনজুগেশন যখনই আমরা করব, তখনই আমরা কি এই হাইড্রোজেনগুলো সেগুলো দিয়েই কিন্তু হাইপার কনজুগেশন হবে। তার সাথে কনজুগেশনে থাকবে যে ডাবল বন্ড একটা থাকবে, এই রকম একটা সিচুয়েশন থাকবে, এখানে ডাবল বন্ড থাকবে আর এরকমভাবে হাইপার কনজুগেশনটা হবে। প্রত্যেকটা হাইড্রোজেন 3টে স্ট্রাকচার পাওয়া যাবে, একটা স্ট্রাকচার, দুটো স্ট্রাকচার, 3, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য। যার 6টা হাইড্রোজেন থাকবে 6টা স্ট্রাকচার পাওয়া যাবে।
যত বেশি স্ট্রাকচার পাওয়া যাবে কম্পাউন্ডটা তত বেশি স্টেবল। কমন সেন্সের ব্যাপার, যে এটাকে বলে সিগমা পাই এফেক্ট। দেখ এখান থেকে সিগমা বন্ডটা কিন্তু এখানে পাই বন্ড করেছে, সিগমা বন্ডটা থ্রু দিয়ে পাই বন্ড হয়েছে, সেই জন্য এটা সিগমা পাই এফেক্ট। তো এটা স্টেবিলিটি অফ অ্যালকিন বোঝাবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আরো পরে আমি বলছি। এই যে বন্ডগুলো যখন আমরা হাইপার কনজুগেশন করি তখন এই বন্ডগুলো যেগুলো ছিল এই বন্ডগুলো ভেঙে যায়, এখানে ডাবল বন্ড করে তো এই বন্ডগুলো ভেঙে যায়, সেই জন্য এগুলোকে বলে পার্শিয়াল সিঙ্গেল বন্ড। পার্শিয়াল সিঙ্গেল বন্ড একমাত্র হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারেই থাকে, পার্শিয়াল সিঙ্গেল বন্ড বা পার্টলি সিঙ্গেল বন্ড হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারে থাকে। দেখ এটা অত গুরুত্বপূর্ণ বিষয় নয়, হাইব্রিড স্ট্রাকচার লিখতে ফিখতে দেয় না। এবারে দেখ যে আমাকে দুটো কম্পাউন্ড দিয়েছে, তাহলে আমার যে কোনো সময়ে আলফা হাইড্রোজেন জানার দরকার পড়বে। তো প্রথম কম্পাউন্ডটায় কতগুলো আলফা হাইড্রোজেন রয়েছে, প্রথম কম্পাউন্ডটায় এটাতে 3টে রয়েছে, মার্ক করতে বলেছে, মানে এটা আলফা কার্বন, এইগুলো আলফা হাইড্রোজেন। আর এটাতে কটা রয়েছে না 6টা, এদিকে 3টে রয়েছে, এবার এদিকেও 3টে রয়েছে। তো আমরা সলভ করেছি, দেখ এখানে আলফা কার্বন একটা, আলফা হাইড্রোজেন 3টে, আলফা কার্বন 2টো, আলফা হাইড্রোজেন 6টা। তো এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, যে তুই এটা জানলেই সব হয়ে যাবে। আমাদের থিওরিটিক্যাল ব্যাপারটা আমি তোকে পড়ালাম, কিন্তু পরীক্ষার সময় পাতিকতা কোনটা কাজে লাগবে। তুই অ্যালকিন দেখে ফটাকসে তার আলফা পজিশন আইডেন্টিফাই করবি, sp3 কার্বন আছে কিনা দেখে নিবি, তার সাথে কটা হাইড্রোজেন আছে, ওটা দিয়েই বাকি হিট অফ হাইড্রোজেনেশন ওর সাথেই কোরিলেটেড হয়ে যাবে। আমি তোকে কোশ্চেন দেখাচ্ছি, দেখলেই তুই বুঝতে পেরে যাবি। তুই দেখ এখানে অনেকগুলো কম্পাউন্ড দেওয়া রয়েছে, তো তার আলফা কার্বন এবং আলফা হাইড্রোজেনকে মার্ক করতে বলেছে। তুই আলফা কার্বন আলফা হাইড্রোজেনকে তুই মার্ক করতে পারবি। তুই দেখ প্রথম যে কম্পাউন্ডটা আছে আমাকে হিসাব করে বল যে এর মধ্যে কতগুলো আলফা হাইড্রোজেন আছে, প্রথমটাতে কটা আলফা হাইড্রোজেন আছে এটা বল। কটা আলফা হাইড্রোজেন হিসাব করে বলবি, ঠিক করে বলবি কটা আলফা হাইড্রোজেন আছে প্রথমটা এ বলে কম্পাউন্ডটা। তোরা বল, অনলাইনে যারা আছিস বল। আলফা হাইড্রোজেন কটা আছে, আলফা হাইড্রোজেন কটা আছে? 12টা। হ্যাঁ 6টা। হ্যাঁ আছে আমাদের। কটা বলছে স্যার? 6। দেবাদিতা বলেছে স্যার 6। আচ্ছা, এই কার্বন আর এই কার্বন এর সাথে জুড়ে রয়েছে, মানে এটা হচ্ছে আলফা কার্বন। আলফা কার্বন তার সাথে দুটো হাইড্রোজেন এখানে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে আলফা কার্বন, তাহলে এর সাথে 3টে আছে দেখতে পাচ্ছি। এই কার্বনটাও আলফা কার্বন, এই কার্বনের সাথে জুড়ে রয়েছে, তো এটা আলফা কার্বন, তার সাথে একটা। 6টাই আছে, ঠিক বলেছে দেবাদিতা, ঠিক বলেছে, ওটা 6টাই আছে। কি পাশে কোনগুলো? বুঝতে পারছিস না, বোঝার অসুবিধা হচ্ছে। এটা এরকম করে রয়েছে, ভালো করে দেখ। এই হচ্ছে ডাবল বন্ডেড কার্বন,
আলফা কার্বন মানে ডাবল বন্ডেড কার্বনের সাথে সরাসরি জুড়ে রয়েছে। এই হচ্ছে আলফা এখানে আছে, এই হচ্ছে আলফা এখানে আছে, এই হচ্ছে আলফা এখানে আছে। তো এই কার্বন কোথা থেকে আলফা হলো? এই কার্বন আলফা হলো না, এই কার্বনও আলফা হলো না। এখানে এখানে হাইড্রোজেন যদি গুনিস তাহলে ও ঠিকই গুনেছে, এখানে একটা আসবে, এই তিনটেই আসবে, আর এই দুটো আসবে, এখানে ছটাই হবে, ছটা হাইপার কনজুগেট। বাকি এটাও হবে না, এটা তো আলফা পজিশনের বাইরে, এটাও বাদ, এইখানে এইগুলো সব বাদ যাবে, এটা বাদ, এটা বাদ, এগুলো আলফার পরের কার্বন রয়েছে, এটা হবে না। এতে ছটাই আছে, ও ঠিকই বলেছে, এটাতে ছটাই আছে। এটা তো অবভিয়াসলি ফাংশনাল গ্রুপে পাশের কার্বন, মানে এতে তিনটেই থাকবে। এটাতে প্লাস আছে বা মাইনাস আছে, যাকে তার রেসপেক্টে পাশের কার্বন, এটাতে তিনটেই থাকবে। এটা ডট থাকলেও এটাই ধরতে হবে, তার রেসপেক্টে এখানে তিনটে থাকবে। প্লাস মাইনাস যা কিছু থাকুক না কেন, তার রেসপেক্টে পাশে। তো এটা হচ্ছে দরকারি জিনিস, কারণ এটা আইডেন্টিফাই করা, কারণ এটা আইডেন্টিফাই ভুল করলে বাকি জিনিসগুলো কিন্তু ভুল হয়ে যাবে। এখানে ছটা ভুল লিখেছি, না ছটাই হবে, ছটাই তো লিখেছি, ছটা, তিনটে তিনটে তিনটে, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কি না, হাইপার কনজুগেশনের অ্যাপ্লিকেশনের উপরে আমাদেরকে কোশ্চেন দেয়। কয়েকটা বেসিক জিনিস সেটা অলরেডি বুঝিয়েছি, সেটা একটু জেনে রাখতে হবে। আর একবার মনে করিয়ে দিচ্ছি, আলফা হাইড্রোজেন যত বাড়বে, হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তত বাড়বে, স্টেবিলিটি তত বাড়বে, নো বন্ড রেজোন্যান্স এনার্জি তত বাড়বে। মানে স্টেবিলিটি যত বাড়ে, রেজোন্যান্স এনার্জিও তত বাড়ে। অ্যাসিডিক ক্যারেক্টার অফ অ্যালকিন, হাইপার কনজুগেশন উইকেন্স দ্য কার্বন হাইড্রোজেন বন্ড। মানে হাইপার কনজুগেশন করলে অ্যাসিডিক ক্যারেক্টারটা বাড়বে। হাইপার কনজুগেশন হলে কনজুগেশন যদি বাড়ে তাহলে অ্যাসিডিক ক্যারেক্টারও বাড়বে, মানে উইক করে দেবে। আলফা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের বন্ডটাকে উইক করে দেবে, উইক করে মানে অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে, এটা একটা কথা। আচ্ছা, তো আমরা যে কোনো সময় হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার দেখানো হয়েছে বারবার, তুই এটা এবারে শোন, যে ধর এখানে একটা প্লাস রয়েছে, কার্বোক্যাটায়ন, তো এখানে হাইড্রোজেন রয়েছে, সে কিভাবে স্টেবিলিটি পাবে? না হাইপার কনজুগেশন করে। এই একটা হাইড্রোজেন দিয়ে করেছে, এটা দিয়ে করবে, এটা দিয়ে করবে। তো টু মোর হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার, পজিটিভ চার্জ অন দ্য কার্বন ডিলোকালাইজড ওভার আলফা কার্বন টু গিভ স্টেবিলিটি টু দ্য কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নের স্টেবিলিটিকে এক্সপ্লেন করার জন্য তার পাশের কার্বনের কতগুলো আলফা হাইড্রোজেন আছে সে ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন আমি তোকে বলছি, ধর অনেক সময়তেই ধর এরকম কার্বন রয়েছে, এখানটা প্লাস রয়েছে, তো তার হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার কতগুলো হবে? তার 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। আমরা নর্মালি ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বলি, এই যে ঠেলছে, ইলেকট্রন ঠেলে দিচ্ছে, কিন্তু ইন্ডাকটিভ এফেক্টের চাইতে হাইপার কনজুগেশনটা বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য 9টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। তো এইটার স্টেবিলিটি বেশি হবে রাদার দ্যান এইটার, কারণ এখানে 6টা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার হবে। এভাবে কমতে থাকবে। হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারটা ইন্ডাকটিভ এফেক্টের চাইতে বেশি গুরুত্বপূর্ণ, এটা আমি বারবার বলছি এবং সেটা দিয়েই এক্সপ্লেন করব। এটা অনুযায়ী দেখ, এখানে যে কথাটা বলছিলাম, এটাতে কটা? 3টে আলফা হাইড্রোজেন, এখানে 3টে, এখানে 3টে, কটা আলফা হাইড্রোজেন? 9টা। এটাতে দেখ 3 এ 6টা আলফা হাইড্রোজেন, এটাতে দেখ 3টে আলফা হাইড্রোজেন, এটাতে দেখ একটা আলফা হাইড্রোজেন নেই। তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন।
কার্বোক্যাটায়ন কোনটা বেশি স্টেবল কোনটা কম স্টেবল সে বিষয়টা কিন্তু আলফা হাইড্রোজেনের নাম্বারের উপরেই বিষয়টা ডিপেন্ড করে। আলফা হাইড্রোজেনের নাম্বার দিয়ে তুই বলে দিতে পারবি। অনেক জটিল জটিল থাকে, উল্টো পাল্টা থাকে, তখন ইন্ডাকটিভ এফেক্টটা ভালো করে বোঝা যায় না। কিন্তু আলফা পজিশন ভালো করে বোঝা যাবে এবং তাতে কটা হাইড্রোজেন আছে ওটাও বোঝা যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। কিন্তু অন্য কিছু জিনিসে নিয়ে চাপ আছে, তো সেই জন্যে এই ব্যাপারটা বোঝার জন্যে গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে কোনটাতে অ্যাসিডিক আলফা হাইড্রোজেন আছে, অ্যাসিডিক আলফা হাইড্রোজেন, অ্যাসিডিক আলফা হাইড্রোজেন কোনটার মধ্যে রয়েছে? এরকম কোশ্চেন, এটা নিটের কোশ্চেন, এটা নিটে এসেছিল, সেখান থেকে দিয়েছি, নিটে আসা কোশ্চেন থেকে দিয়েছি। বল যে কোনটাতে আলফা হাইড্রোজেন অ্যাসিডিক। অ্যাসিডিক হাইড্রোজেন বোঝা যায় যদি পাশে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, কারণ সে রেজোন্যান্স করতে পারে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, এখন থেকে এটা জেনে রাখ যে এই যে সিএইচও এ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপে টানে, তার যে পাশের যে কার্বন সেই কার্বনের যেটা থাকবে সেটাই হচ্ছে মোর অ্যাসিডিক হাইড্রোজেন, মানে বি হবে এই অপশান 2 যেটা, সেই অপশানটাই হবে মোর অ্যাসিডিক হাইড্রোজেন। এখানে অপশান বিটাই কারেক্ট হবে, কারণ আমি তোকে বলছি যে এই 2তে যে নেগেটিভ চার্জ আসবে, এখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় যে নেগেটিভ চার্জ আসবে, সেই নেগেটিভ চার্জ কিন্তু রেজোন্যান্স করতে পারবে 2তে, কিন্তু এই নেগেটিভ চার্জটা এখানে রেজোন্যান্স করেছে, কিন্তু এখানে কিন্তু সেই রেজোন্যান্সটা বেশি স্টেবল হবে, কারণ অক্সিজেনের মাথায় নেগেটিভ চলে আসছে আর এখানে কার্বনের মাথায় নেগেটিভ। আগের দিনকার ক্লাস যদি দেখিস তাহলে বুঝতে পারবি দুটোতেই রেজোন্যান্স করছে, কিন্তু একটা কার্বনের মাথায় নেগেটিভ, একটা অক্সিজেনের মাথায় নেগেটিভ। তো অক্সিজেনের মাথায় নেগেটিভটা বেশি স্টেবল, সেই জন্যে এটা 2 নম্বরটাই হবে। আচ্ছা, এখানে দুটো কার্বোক্যাটায়ন দিয়েছে, এটার মধ্যে কোনটা বেশি স্টেবল কার্বোক্যাটায়ন সেটা বলতে হবে। তো এটাও এসেছিল পরীক্ষায়, এটা এটা এমসের পরীক্ষায় ছিল। এটা বল যে এই যে দুটো কম্পাউন্ড দেওয়া রয়েছে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কোনটা স্টেবল কার্বোক্যাটায়ন। এসব ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে কিন্তু এই সমস্ত জটিল জিনিসগুলোকে তুই বিচার করতে পারবি না। আমাকে বল দেখে যে কোনটা এর মধ্যে স্টেবল কার্বোক্যাটায়ন এই দুটোর মধ্যে। কার হাইপার কনজুগেটিভ এফেক্ট বেশি, মানে আলফা হাইড্রোজেন কার বেশি আছে? কি বলছে? এ হবে বলছে শ্রীযুক্তা। আচ্ছা দেখা যাক, ঠিক আছে, আমি দেখছি করে যে কার্বন প্রথমটা যেটা, তার সাথে অ্যাকচুয়ালি এই রকম স্ট্রাকচারটা রয়েছে। এটা আছে প্রথমটা, 1 নম্বরটা, এই যে কার্বন, দুটো মিথাইল একটা হাইড্রোজেন, দুটো মিথাইল দিয়েছি আর একটা হাইড্রোজেন দিয়েছি, তো 6টা আলফা হাইড্রোজেন এখানে দেখা যাচ্ছে। সেকেন্ডটা যদি তুই দেখিস তাহলে সেটা কিরকম, না এই কার্বন আছে, তার সাথে 3টে জিনিস আছে, যার তে একটা করে সিএইচ আছে এবং তার সাথে দুটো CH3 CH3 হোল 2, দেখ CH3 হোল, CH3 হোল 2, CH3 হোল, তার মাথায় প্লাস। তো আলফা কার্বন কটা আছে দেখ, এই আলফা, এই আলফা, এই আলফা। তো আলফা হাইড্রোজেন কটা আছে? আলফা হাইড্রোজেন 3টে আছে, এইখানে প্রত্যেকটা একটা করে রয়েছে, এখানে 3টে আলফা হাইড্রোজেন রয়েছে।
তো ও যেটা বলেছে ঠিকই বলেছে যে 6টা আলফা হাইড্রোজেন মানে অপশন এটাই কিন্তু ঠিক হবে, কারণ দুটো আলফা হাইড্রোজেন থাকতে পারে, আলফা কার্বন থাকতে পারে, কিন্তু 6টা আলফা হাইড্রোজেন তার মধ্যে পেয়ে যাচ্ছে। আমার কাছে আলফা হাইড্রোজেনটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো 1 অপশনটাই কারেক্ট হবে, স্টেবল কার্বোক্যাটায়নটা কিন্তু 1ই হবে। যদিও নিচেরটায় অনেক মিথাইল টিথাইল রয়েছে, ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে যদি কেউ বিচার করতো তাহলে সে 2টাই বলে দিত ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে, কারণ অনেক মিথাইল টিথাইল আছে ফেলে দিচ্ছে। কিন্তু না, ওভাবে বললে হবে না, ওভাবে হবে না জিনিসটা। তাই অপশন 1ই ঠিক আছে, যেটাও বলেছে অপশন 1 ঠিক আছে। ভেরি গুড। তো এখানে এক্সপ্লেনেশন আমি দিয়ে দিয়েছি। এটাতে কতগুলো হাইপার কনজুগেশন স্ট্রাকচার পসিবল? টলুইনের ক্ষেত্রে কটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হতে পারে? খুব সোজা প্রশ্ন, খুব ইজি প্রশ্ন। আমাকে বল যে কটা হাইপার কনজুগেশন হতে পারে স্ট্রাকচার। কটা হবে? 3টে হবে, একেবারেই তো সোজা। 6টা থেকে চলে এলো ওজো ঠালা। 6টা হবে না, 3টে হবে। আমি কি বলেছি? কন্ডিশন ভুলে গেলে চলবে না, কন্ডিশন ভুললে চলবে না। আমি কি বলেছি? না ডাবল বন্ডের পাশে যে কার্বন, এই যে ডাবল বন্ড, অনেক ডাবল বন্ড আছে, কিন্তু ডাবল বন্ডের পাশে যে কার্বন তাতে কটা হাইড্রোজেন আছে, এইগুলোই তো আলফা হাইড্রোজেন। এটা আলফা কার্বন, এর সাথে গায়েতে যেসব হাইড্রোজেন আছে সেই হাইড্রোজেন তো নয়, এইসব হাইড্রোজেন তো আলফা হাইড্রোজেন নয়। একমাত্র এটাই আলফা কার্বন এবং তার সাথে 3টে আলফা হাইড্রোজেন, মানে এই অপশনটাই কারেক্ট হবে, 3 হবে। দেখ 3 আছে, টলুইনে 3টেই হবে, 6 হবে না। এই 3টে কার্বনের সাথে হাইড্রোজেন দিয়েই কিন্তু হবে। আচ্ছা, এসব তো কথা আমি বললাম, তো এখন দেখবি যে আগের 2 দিন ধরে আমরা পড়াচ্ছি ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট, হাইপার কনজুগেশন। এগুলো খুব দরকারি জিনিস, কারণ এগুলো খুব গুরুত্ব সহকারে পড়া উচিত, অর্গানিকের বেসিক জিনিস এগুলো। তো আমরা একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে কি না, এই যে 3টে এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স এফেক্ট এবং হাইপার কনজুগেটিভ এফেক্ট, তাকে আমরা কম্পেয়ার করি যদি, তাহলে আমি বলেইছিলাম, অনেকবার বললাম, আজকেও বললাম যে সিগমা সিগমা ইন্টারাকশন, এগুলো সিগমা বন্ড বরাবর কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট হয়, আর এটা পাই বন্ড বরাবর ইন্টারাকশন হয়, একটা পাই থেকে আর একটা অ্যাক্টস থ্রু উইক পাই বন্ড, কিন্তু এটা স্ট্রং সিগমা বন্ড বরাবর হয়। আর হাইপার কনজুগেশন হচ্ছে সিগমা পাই ইন্টারাকশন, অ্যাক্টস থ্রু স্ট্রং সিগমা বন্ড অ্যান্ড উইক পাই বন্ড। তাহলে রেজোন্যান্সে কিন্তু দুটোই উইক পাই বন্ডের মধ্যে ইন্টারাকশন, ইন্ডাকটিভ এফেক্টে কিন্তু সিগমা সিগমা ইন্টারাকশন, হাইপার কনজুগেশনে কিন্তু সিগমা পাই ইন্টারাকশন। তো আমরা চাই যে উইক বন্ডগুলো বেশি পার্টিসিপেট করুক। তাহলে অর্ডার অফ ইম্পর্টেন্স আমি আগেই তোকে বলেছি, আবার এখানে লিখে দিচ্ছি যে রেজোন্যান্সকে কিন্তু আমরা সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবো, তারপরে কি হাইপার কনজুগেশন, অ্যান্ড আফটার দ্যাট ইন্ডাকটিভ এফেক্ট। কারণ সিগমা বন্ড কোনো রেজোন্যান্সে পার্টিসিপেট করুক এটা আমরা চাই না। কেন চাইতে যাব? সিগমা বন্ড তো এমনিতেই বেশি স্টেবল, সে আবার রেজোন্যান্স করে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট করে কি আর স্টেবিলিটি পাবে? তার তো স্টেবিলিটি পাওয়ার ব্যাপার নেই। তো পাই বন্ড সব থেকে বেশি স্টেবিলিটি পাওয়ার উচিত। তাহলে পাই বন্ড মানে রেজোন্যান্স, পাই সিগমা যদি হয় তাহলে সেখানেও পাই বন্ড ক্যারেক্টার রয়েছে, সিগমা সিগমা সব থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে সেই জন্য রেজোন্যান্স কিন্তু সব থেকে প্রথমে, তারপরে হাইপার কনজুগেশন, তারপরেই ইন্ডাকটিভ এফেক্ট। তো এই সমস্ত ব্যাপারগুলো যখন আমরা তো
এই সমস্ত এই সমস্ত বিষয়গুলো যখন আমরা পড়ি তখন আমরা কিভাবে যখন কোশ্চেন সলভ করব, দেখ এই কথাটা এটা কিন্তু আমরা বলছি এইভাবে যে কোশ্চেন এমনভাবে আসে যে সলভ করার সময় আমাদের একটা অর্ডার মেনটেন করতে হয়। আমাদের প্রথমে দেখতে হয় এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে না এটা হচ্ছে, এভাবে দেখতে হয়। তো সেই জন্য লেখা আছে ইম্পর্টেন্ট বলে লেখা আছে, কারণ এটা বইয়ের পড়াশোনা নয়, আমাদের কোশ্চেন অ্যান্সার করার জন্য কিছু এক্সট্রা ইনফরমেশন জানার দরকার। তো আমাদের বেশিরভাগ এখান থেকে অ্যাসিড বেস স্ট্রেংথ কম্প্যারিজন দেয়, যে কে বেশি অ্যাসিডিক কে কম অ্যাসিডিক। তো তখন যখন আমি কম্পেয়ার করব, প্রথমে আমি দেখব কি না ওখানে বন্ডটা কি পোলার, মানে নেগেটিভ পজিটিভ হচ্ছে, বন্ডের স্ট্রেংথটা কম বেশি, এই ব্যাপারটা কম্পেয়ার করব। প্রথমে আমি রেজোন্যান্স কিছু দেখতেই যাব না, আমি প্রথমে দেখব যে কোন বন্ডটা উইক কোন বন্ডটা স্ট্রং, সেটা ডাইরেক্টলি আমি দেখতে পাচ্ছি কিনা। সবসময় যে ঝাঁপিয়ে পড়ে রেজোন্যান্স দেখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। প্রথমে দেখতে হবে যে বন্ডের পোলারিটি আছে কিনা বা বন্ডের স্ট্রেংথ। ধর আমি তোকে বললাম, তুই বলবি এটা কেন এতক্ষণ ধরে এই তিনটে বলছি না, আবার এটা করতে গিয়ে জোগাড় না, এরকম করতে নেই। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যেগুলো নিয়ে লোকে কথা বলে না মানে তার মানে এই নয় যে সেগুলো নেই। আমি তোকে যদি বলি HF HCl HBr HI এর মধ্যে তুই অ্যাসিডিক ক্যারেক্টার কম্পেয়ার কর, তখন কি তুই এখানে রেজোন্যান্স হাইপার কনজুগেশন ইন্ডাকটিভ এফেক্ট এইসব খুঁজতে যাবি না? এটা বলবি যে এই বন্ডটা ছোট স্ট্রং, এটা আরো উইক, এটা আরো উইক, এটা আরো উইক। তো এইসব বিষয়গুলোকে তুই কম্পেয়ার করতে যাবি, এটা নিয়ে কেউ লোকে কথা বলে না, কারণ এটা ইমপ্লাইজ যে বন্ড উইক মানেই সেখান থেকে H+ বেরিয়ে আসবে। তাই সেটা না বলা মানে ওটা নেই তা নয়। ফার্স্ট ক্রাইটেরিয়াই হচ্ছে ওটা যে বন্ডটা স্ট্রং না উইক। তো এরকম ধরনের কোনো ইন্ডিকেশন আমি পেলাম না, বা সব বন্ডগুলো একই রকমের দেখতে লাগছে। আফটার দ্যাট আমি রেজোন্যান্স দেখ ইউজড ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স। সিকোয়েন্স মানে কি? সিকোয়েন্স মানে প্রথমে এটা দেখবো, তারপরে এটা দেখবো, তারপরে এটা, তারপরে এটা। প্রথমে বন্ড পোলারিটি, তারপরে রেজোন্যান্স, তারপরে হাইপার কনজুগেশন, তারপরে ইন্ডাকটিভ এফেক্ট। তাদের এই অর্ডারটা আমি মেনটেন করব। তুই যদি এখন হঠাৎ করে ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে ওটাকে বলতে যাস তাহলে কিন্তু হবে না, কারণ ভুল হয়ে যাবে, উল্টো দিকে চলে যাবে অনেক সময়। সেই জন্যে বন্ড পোলারিটি, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ, এইভাবে আমরা বলবো। তো দেখ আমি তোকে এক্সাম্পল দিয়ে দেখাবো। এখানে আর একটা এফেক্ট তোর পড়ে নেওয়া উচিত, যেটা কিনা মাঝে মাঝে চলে আসবে, কি না ইলেকট্রোমেরিক এফেক্ট। ইলেকট্রোমেরিক এফেক্ট কি না, এমন কিছু ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হয়, ইলেকট্রন এদিক থেকে ওদিকে সরে যায়, সেটা কিন্তু অনলি ইন প্রেজেন্স অফ রিয়েজেন্টের প্রেজেন্সে এই ব্যাপারটা হয়, অবজার্ভ অনলি ইন প্রেজেন্স অফ রিয়েজেন্ট। এখন দেখ রিয়েজেন্টের প্রথম কথা, রিয়েজেন্ট কাকে বলে? রিয়েজেন্ট বলতে কি বোঝে? অনেকেই বোঝে না, অনেকেই জিনিসটা জানে না, ফালতু ভাবে যে জানি। রিয়েজেন্ট মানে দেখ আমি তোকে বলছি, দেখ মানে বইতে কি লেখা আছে না লেখা আছে এইসব ব্যাপার স্যাপার নিয়ে আমি তোকে বলছি না, তুই সঠিকটা জান, বেসিক ব্যাপারটা জান। ধর আমি তোকে বললাম যে CH2 ডাবল বন্ড CH2 এর সাথে তুই HCl এর রিয়াকশন করাচ্ছিস, এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, এটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড। এটাকে বলবি তুই কি? সাবস্ট্রেট। আর এটাকে বলবি কি না রিয়েজেন্ট। সাবস্ট্রেট আর রিয়েজেন্ট। এবারে ধর আমি তোকে বলছি যে ধর ইথাইল অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশন করলো, ইথাইল অ্যাসিটেট তৈরি হলো, ঠিক আছে? এটাও অর্গানিক কম্পাউন্ড, এটাও অর্গানিক কম্পাউন্ড, এটাও সাবস্ট্রেট, এটাও সাবস্ট্রেট, কোনো রিয়েজেন্ট নেই। এবার বোঝ কথাটা, এখানে কোনো রিয়েজেন্ট নেই। সবসময় যে রিয়াকশনে রিয়েজেন্ট দিতেই হবে এরকম না। অর্গানিক দুটো মলিকিউল মিশিয়ে দুটো সাবস্ট্রেট নিজেদের মধ্যে রিয়াকশন করেছে,
সাবস্ট্রেট মানে হচ্ছে যে অর্গানিক কেমিস্ট্রিতে যেটা অর্গানিক মলিকিউল সেটাকে বলে সাবস্ট্রেট, আর ইনঅর্গানিক মলিকিউলটাকে বলে রিয়েজেন্ট। কিন্তু দুটোই যদি অর্গানিক মলিকিউল হয় তাহলে দুজনকেই আমি সাবস্ট্রেট বলবো, ওখানে কোনো রিয়েজেন্ট নেই। হতে পারে যেখানে হয়তো H2SO4 দেওয়া হলো তখন H2SO4 হবে কি না, তখন রিয়েজেন্ট হবে। এর মানে তাই, এটার মানে তাই বোঝায়, কথাটা বোঝার চেষ্টা কর। সাবস্ট্রেট কাকে বলে, রিয়েজেন্ট কাকে বলে সেটা বোঝ। কোনো কোনো রিয়াকশানে রিয়েজেন্ট দরকার নাও লাগতে পারে, যখন অর্গানিক মলিকিউলগুলো নিজেরাই নিজেদের মধ্যে রিয়াকশান করে যায়, যেরকম অ্যালকোহল অ্যাসিটিক অ্যাসিড রিয়াকশান করে যায় নিজেদের মধ্যে। তো যদি এরকম হয় যে রিয়েজেন্ট অ্যাপ্রোচেস এ মলিকিউল মানে সাবস্ট্রেট, the multiple bonds such as carbon-carbon double bond or carbon are polarized by the complete transfer of pi electron. ধর এখানে ধর কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে, এরকম আছে, তো একটা সায়ানাইড বলে এরকম এর কাছে এলো, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে এদিকে চলে গেল, মানে কি হয়ে গেল, কার্বনের মাথায় প্লাস হয়ে গেল আর অক্সিজেনের মাথায় মাইনাস হয়ে গেল। এরকম যদি হয়ে যায়, রিয়েজেন্ট আসলে যদি হয়, রিয়েজেন্টের প্রেজেন্সে যদি হয়, তখন তাকে কি বলে, তখন তাকে বলে ইলেকট্রোমেরিক এফেক্ট। যে রিয়েজেন্টের প্রেজেন্সে যদি ইলেকট্রনের ডিসপ্লেসমেন্ট হয়, তাই জন্য এটা কি বলা আছে, এখানে কি লেখা আছে, টেম্পোরারি এফেক্ট। টেম্পোরারি এফেক্ট মানে কি, তুমি যদি রিয়েজেন্ট না দাও হবে না। রেজোন্যান্স, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ এফেক্ট যেগুলো আগে বলেছি, এগুলোর কোনোটাই কিন্তু টেম্পোরারি এফেক্ট নয়। তুমি রিয়েজেন্ট দাও ছাই নাই দাও, ওটা হবেই। ওটা কম্পাউন্ডের ইন্টারনাল প্রপার্টি, ওর সাথে স্টেবিলিটি জড়িয়ে রয়েছে। কিন্তু যদি কোনো মলিকিউলে বাইরে থেকে রিয়েজেন্ট ইউজ করলে তবে যদি তার ইলেকট্রন ট্রান্সফার হয়, যদি এমনি নর্মালি যদি ইলেকট্রন ট্রান্সফার না হয়, তখনই তাকে কি বলে, তখন তাকে বলে ইলেকট্রোমেরিক এফেক্ট। এই ব্যাপারটা কতটা বুঝেছিস? এবারে শোন, যে এই যে তুই দেখতে পাচ্ছিস ডাবল বন্ড, রিয়েজেন্ট অ্যাড করলে ডান দিকে, রিয়েজেন্ট রিমুভ করলে শিফট অফ, দেখ সিম্পল ব্যাপার, শিফট অফ ইলেকট্রন টেক্স প্লেস টুয়ার্ডস মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। যে বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম তার দিকে শিফট হবে, কিন্তু রিয়েজেন্ট অ্যাড করলে তবেই শিফট হবে। রিয়েজেন্ট না যদি অ্যাড করো তাহলে কিন্তু সেখানে কোনো শিফটিংয়ের প্রশ্ন আসছে না। অনলি তুমি রিয়েজেন্ট অ্যাড করেছো তাহলেই কিন্তু এই শিফটিংয়ের ব্যাপারটা আসবে। দিস ইজ কল্ড ইলেকট্রোমেরিক এফেক্ট, এটাকে বলে টেম্পোরারি এফেক্ট। তো ইলেকট্রোমেরিক এফেক্ট অনেক সময়তেই অনেক রকম ভাবে হতে পারে, তো ডিপেন্ড করছে। আমি বলেছি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যেটা সেদিকেই চলে যাবে ইলেকট্রন, এই কথা তো বলেছি। কিন্তু মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ধর আমি তোকে বললাম যে এরকম ধরনের একটা কম্পাউন্ড, এরকম ধরনের একটা কম্পাউন্ড, তো এটা খুলে এদিকে যাবে নাকি নাকি এটা খুলে এদিকে আসবে, কোন দিকে যাবে ইলেকট্রনগুলো? এখানে তো কার্বন, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, তাহলে আমার যে আগের যে বক্তব্য সেটা তো খাটছে না এখানে, যে বেশি ইলেকট্রোনেগেটিভ। যখন কথাটা বোঝা, যখন কার্বন ডাবল বন্ড অক্সিজেন ছিল তখন খুলে এদিকে গেল, এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ, তার দিকে গেল। কিন্তু একই যখন যদি হয় তাহলে এই দিকেও যেতে পারে, ডান দিকেও খুলে যেতে পারে, বা বাঁ দিকেও চলে যেতে পারে। তো এখন কোন দিকে যাবে, কোন দিকে যাবে? দেখ, যে ধর ডান দিকে এরকম তোর খুলে গেল, তাহলে এখানে নেগেটিভ হয়ে গেল। তারপরে তুই একটা H প্লাস দিয়েছিস, তাহলে H প্লাস এদিকে জুড়ে গেল, তাহলে পজিটিভটা কোথায় রইল? পজিটিভটা মাঝখানে, এই যে মাঝখানে পজিটিভ কার্বোক্যাটায়ন মাঝখানে, আর এতে H প্লাস দিয়েছিস, তাহলে কার্বোক্যাটায়নটা ধারের দিকে চলে এলো। তুই যখন এইটা খুলবে তখন তো কিছু একটা দিয়েছিস রিয়েজেন্ট দিয়ে, এমনি তো খুলবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা কর, যে তুই যখন এই জিনিসটা রয়েছে, ধর CH3 CH ডাবল বন্ড CH2, তুই তো কিছু একটা দিয়েছিস, এমনি থেকে ফটাকসে খুলে যাবে? ইলেকট্রোমেরিক এফেক্ট, তো খুলবে কেন? তুই একটা H প্লাস দিয়েছিস,
তো এইচ প্লাস যখন তুই দিয়েছিস তখন তুই ভাবলি যে এরকম খুলে দিকে যাবে, তাহলে এরকম খুলে গেলে কি হবে, কিছু তো হবে। তাহলে যেদিকে ইলেকট্রন রইল না ওটা প্লাস, আর বাকি এদিকটা CH2 মাইনাস, কিন্তু এই মাইনাসটা এখন এইচ প্লাস তো রয়েইছে, এইচ প্লাস তাহলে জুড়ে যাবে, মাইনাস এর প্লাসটা কি হাঁ করে বসে থাকবে, ও প্লাসটা মাইনাসে জুড়ে যাবে। তো জুড়ে গেলে কি হবে না CH3 CH প্লাস এদিকে CH3 হয়ে যাবে। তাহলে এখন দেখ যে কটা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার পাবি তুই, 6টা, কারণ প্লাসের এদিকেও 3টে হাইড্রোজেন আছে, এদিকে 3টে হাইড্রোজেন। কেউ হয়তো তর্কের খাতিরে বললো যে না এই দিকে ইলেকট্রনটা খুলবে, এরকম বলল, তাহলে কিরকম হবে না দেখ CH3 CH এখানে মাইনাস হবে, আর এই ডান দিকটা কি হবে, এখানে প্লাস হবে, যেদিকে খুলবে সেদিকটা মাইনাস, উল্টো দিকটা প্লাস। তো তখন এইচ প্লাস যেটা সে কি করবে, কোথায় জুড়বে, সেই মাইনাসের এখানে জুড়ে যাবে। তাহলে CH3 CH এইখানটা এই জুড়ে গেল, আর এই দিকটা প্লাস হয়ে রইল। তো এইটার আলফা পজিশন কোনটা, এটা। তো কটা হাইপার কনজুগেটেড স্ট্রাকচার হবে, 2টো। তাহলে এই বন্ডটা কোন দিকে খুলবে, এই বন্ডটা এইভাবেই খুলবে, এইভাবে খুলবে না। প্রথম কথা, বেশি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে খুলবে, কিন্তু যদি পরিস্থিতি এরকম হয় যে একই রকমের আছে তখন আমাকে আবার হাইপার কনজুগেটিভ এফেক্ট এইসব ব্যাপার বিচার করতে হবে, বিচার করে দেখতে হবে যে কোনটা কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, সেই দিকেই যাবে। আমার কথা বুঝেছিস? তো যেখানে কাজে লাগবে না তখন কোনটা কাজে লাগবে না লাগবে সেটা বিচার করতে হবে। এখানে দেখ, আমি তোকে অনেকক্ষণ আগে হিট অফ হাইড্রোজেনেশন সম্পর্কে বলেছিলাম। তো আমি কি বলেছিলাম যে হিট অফ হাইড্রোজেনেশন যদি ভ্যালুটা বেশি হয়, এটা দিয়ে কোশ্চেন দেয়, সেই জন্য আমি বারবার বলছি, হিট অফ হাইড্রোজেনেশন ভ্যালুটা যদি বেশি হয় তাহলে তার মানে কি, অ্যালকিনের স্টেবিলিটি কম, ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কি, নাম্বার অফ আলফা হাইড্রোজেন কি আছে, কম আছে, আলফা হাইড্রোজেনের সংখ্যা কম আছে, স্টেবিলিটি কম আছে, তখনই ডেল্টা এইচ এর ভ্যালুটা বেশি। আবার ডেল্টা এইচ আরো একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, পাই বন্ড কতগুলো আছে। তাহলে দেখ, হিট ইভলভ 1 mole of any unsaturated compounds are hydrogenated, called heat of hydrogenation. If alkene is more reactive towards hydrogen, then evolve more delta H. So inversely proportional to alkene, number of alpha hydrogen. It is exothermic process, energy release. বললাম তোকে, সব গল্পই বলে দিলাম একটা স্লাইডের মধ্যে, হিট অফ হাইড্রোজেনেশনের সম্পর্কিত সমস্ত কথাই আমি তোকে বলে দিয়েছি। এবারে দেখ, এরকমই কিছু কিছু ইয়ারে কোশ্চেন দেখতে পাচ্ছি কি না, এইটা এরকম করে লেখা থাকে, এগুলো সবই লোকে জানে। হ্যাঁ, হিট অফ হাইড্রোজেনেশন এটাকে বলে, HOH, হিট অফ হাইড্রোজেনেশন। আর এটা হচ্ছে কি বলে, হিট অফ কম্বাসন, মানে পোড়ালে কত এনার্জি পাওয়া যায়, ওকে বার্ন করলে কত এনার্জি পাওয়া যায়। তো পোড়ালে কত এনার্জি পাওয়া যায়, বার্ন করলে কত এনার্জি পাওয়া যায়, তাকে কি বলে, হিট অফ কম্বাসন। তো এনার্জি লিবারেটেড ডিউরিং দ্য কম্বাসন। এবারে তুই কি করে বুঝবি, আমি তোকে হিট অফ কম্বাসনটা এই প্রসঙ্গে তোকে বলে দিচ্ছি, কারণ অনেক সময়তেই এটা ভুল করে স্টুডেন্টরা, ভাবে যে একই রকম টাইপের। হিট অফ কম্বাসন হচ্ছে যত কার্বন অ্যাটম বেশি থাকবে, প্রথমে সেটা দেখতে হবে যে কার্বন অ্যাটমের নাম্বার বেশি আছে কিনা, প্রথমে ওটা দেখবি, কথাটা বলছি, প্রথমে ওটা দেখবি যে কতগুলো কার্বন অ্যাটম ওই কম্পাউন্ডের মধ্যে আছে। 6টা কার্বন আছে, 5টা 4টে 3টে, কার বেশি হবে, 6টা বেশি হবে, 5টা 4টে 3টে, এরকম ওটা প্রথমে দেখবি। কিন্তু ধর এমন কয়েকটা কম্পাউন্ড দিয়েছে যে সবই একই কার্বন আছে, তখন তো আমার বক্তব্য কাজে লাগবে না। কোশ্চেন পেপারেও দেখলে তুই দেখতে পাবি, তখন তোর মনে হবে যে এটা ও কি বলেছে, ও জানে না, ও গালাগালি দিতে ইচ্ছা করবে পরীক্ষা হলে বসে বসে। আমি তো রাস্তায় যাচ্ছি, পড়ে যাচ্ছি, কেউ কোথাও গালাগালি দিচ্ছে আমার না, চাই না। যতখানি সম্ভব আমার রেঞ্জের মধ্যে ততখানি আমি বলে দিতে চাই, যেগুলো আমি চোখে পড়ে কোশ্চেন পেপারে। এবারে নতুন নতুন তো অনেক রকমের কোশ্চেন পেপার হতেই পারে, তো সেগুলো কিন্তু থিওরিটিক্যাল ব্যাপারটা ঠিক থাকলে
নিশ্চয়ই সেগুলো পাওয়া যায়। যদি তুই দেখিস যে কার্বন অ্যাটমের নাম্বার 1 হয়ে গেছে, তখন তুই স্টেবিলিটি মানে হিট অফ হাইড্রোজেনেশনের মতো ব্যাপারটা ভাববি, তখন হিট অফ হাইড্রোজেনেশনের মধ্যে চলে যাবি। কিন্তু প্রথমেই হিট অফ হাইড্রোজেনেশনের মতো করে বললে ভুল হবে, কারণ ওটা আরেকটা, এখানে কিন্তু কার্বন অ্যাটম। কিন্তু হিট অফ হাইড্রোজেনেশন যতবার বলেছি আমি কার্বন অ্যাটমের নাম্বার নিয়ে কিছু বলিনি, আমি বলেছি ডাবল বন্ডের নাম্বার যত বেশি হবে। দেখ একবার বলেছি ডাবল বন্ডের নাম্বার যত বেশি হবে, দেখ দেখ রিঅ্যাক্টিভ দেন ইভলভ ডাবল বন্ডে, দেখ নাম্বার অফ পাই বন্ডস, এটা কিন্তু সেটা পরে আছে। সিকোয়েন্সটা গুরুত্বপূর্ণ, যে কখন বলা হচ্ছে, কখন তুই কম্পেয়ার করবি। সবই আলফা হাইড্রোজেন 1 হয়ে গেছে, তখন তুই ওইটা কম্পেয়ার করবি। কথাটা বুঝতে পেরেছিস? যেটা আগে বলা আছে সেটা আগে কম্পেয়ার করতে হবে, যেটা পরে বলা আছে সেটা পরে কম্পেয়ার করতে হবে। তুই নিজের খুশি মতো কম্পেয়ার করতে পারিস না, করবি তো ভুল হবে, ড্যাম শিওর ভুল হবে। তুই করবি না, এসব করবি না, নিজের থেকে কোনো এক্সপেরিমেন্ট করবি। দেখ আমি তোকে দেখাচ্ছি, দেখ এই কম্পাউন্ডটা দেখ, হিট অফ কম্বাসন। তুই কার্বন গুনে দেখ, 1 2 3 4 5টা আছে। তুই এখানে গুণ 1 2 3 4 5টা আছে, এখানে গুণ 1 2 3 4 5 1 2 3 4 5। তা কার্বন নাম্বার সমান আছে, তো তুই কি কম্পেয়ার করবি? তুই তো মানে স্টেবিলিটি কম্পেয়ার করবি। স্টেবিলিটি মানে কি? আলফা হাইড্রোজেন। তো 9টা আলফা, এগুলো আলফা হবে, এ হয়ে গেল প্রত্যেকটা যাক। তো তুই দেখবি যে ডাবল বন্ডের পাশের কার্বনে কটা হাইড্রোজেন আছে। তো দেখ এখানে ডাবল বন্ডের পাশের কার্বন এটা, এখানে 3টে হাইড্রোজেন পাবি। এখানে ডাবল বন্ডের পাশের কার্বন এখানে 3টে পাবি। এখানে ডাবল বন্ডের পাশের কার্বন 3টে পাবি, ইজি ব্যাপার। 9টা আলফা হাইড্রোজেন। এখানে ডাবল বন্ডের পাশে এখানে 3টে পাবি, এখানেও এখানে 2টো পাবি, এরকম 2টো পাবি। আর ভ্যালেন্সিতে 4 মিলবে না, এটা 5টা হবে। এখানে কিন্তু শুধু 2টো পাবি, এই জায়গায় 2টো পাবি, এখানে 1টা পাবি, 1টা। দেখ তা যে বেশি স্টেবল, যার আলফা বেশি স্টেবল, তাহলে ও লাস্টে চলে যাবে। তাহলে বি সি ডি এরকম। যে কম স্টেবল, হ্যাঁ বলেছি আগে সব লেখা রয়েছে, প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে, তারপরেই আমি তোকে কোশ্চেনের অ্যান্সার বলছি। এই দুটোর মধ্যে কোন অ্যালকিনটা বেশি স্টেবল, 1 না 2? আমাকে বল। দুটোতেই ডাবল বন্ড আছে, কোনটা বেশি স্টেবল? সেকেন্ড এটা কেন? বলছে ফার্স্ট এডটা, হ্যাঁ ও অলিভিয়া বলছে সেকেন্ড এডটা, বলছে ফার্স্ট এডটা বেশি আলফা হাইড্রোজেন আছে বলে, বেশি আলফা হাইড্রোজেন আছে সেই জন্য। আচ্ছা আচ্ছা, আমার পড়াটা টোটালটা শুনতে হবে, আমার পড়াটা টোটাল শুনতে হবে। হাফ হাফ করে নিজের মতো খুশি মতো করলে হবে না, কখনোই হবে না। ভুল করলে ভুলটা ভুলই। তো আমি একটু আগেই দেখিয়েছি যে রেজোন্যান্স প্রথমে, তারপরে হাইপার কনজুগেশন, তারপরে ইন্ডাকটিভ এফেক্ট। এইখানে এই ডাবল বন্ডের সাথে কনজুগেশন আছে, এখানে রেজোন্যান্স হয়, এখানে কিন্তু কোনো রেজোন্যান্স নেই। এখানে আলফা হাইড্রোজেন থাকতে পারে অনেক বেশি, 6টা আলফা হাইড্রোজেন, আর এখানেও কিন্তু একটা রয়েছে, কিন্তু সেটা আমার কোনো কাজে লাগবে না, কারণ আমার রেজোন্যান্স যখন আমি পাই তখন আমি হাইপার কনজুগেশন দেখবো না,
সবসময় ব্যাপারগুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে। আমি এখন হাইপার কনজুগেশন পড়াচ্ছি বলে হাইপার কনজুগেশনের ওপরেই সব কোশ্চেন থাকবে এরকম ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তো রেজোনান্স এফেক্ট এখানে দেখা যাচ্ছে যে ডাবল বন্ডের কনজুগেশন আছে, এটা পাই সিঙ্গেল বন্ড পাই, এই যে কনজুগেশন একটা পাই এর সাথে পাই এর রেজোনান্স হবে পাই পাই। তো রেজোনান্সের কন্ডিশন স্যাটিসফাই করছে, রেজোনান্স অলরেডি আমরা পড়িয়েছি, ডিসকাস করেছি। তো রেজোনান্স এফেক্ট যেখানে আছে সেখানে আলফা হাইড্রোজেন গুণে লাভ নেই, ন্যাচারালি 2 কিন্তু এখানে বেশি স্টেবল হবে 1-এর চাইতে, এটাই হবে। অলিভিয়া এটা ঠিকই বলেছে, তবে কিভাবে বলেছে সেটা তো বলেনি, কিন্তু সেটা আমি জানি না, কিন্তু রেজোনান্স ভেবে বলে থাকলে তাহলে ঠিকই আছে। এনিওয়ে, তো আমরা সেই জন্যে দেখ এখানে কার্বন 3টে আছে, আলফা কার্বন, আলফা হাইড্রোজেন কিন্তু 8টা রয়েছে, এখানে কার্বন 1টা রয়েছে, আলফা হাইড্রোজেন 1টাই মাত্র রয়েছে, কিন্তু কনজুগেটেড সিস্টেম অফ ডাবল বন্ড কার্বন ডাবল বন্ড অক্সিজেন, সো 2 হ্যাজ রেজোন্যান্স ইজ মোর স্টেবল দ্যান 1। তো সেই জন্য সবসময় খেয়াল রাখতে হয়, সবসময় আমাকে টোটাল জিনিসটা মাথাতে রাখতে হয়, তবেই না এইসব পরীক্ষার জন্য ঠিকঠাক ব্যাপারটা হবে। আমি অনেকক্ষণ ধরে বলতে 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 গিয়ে সব কথা বলতে বলতে একটা এরকম ধরনের কোশ্চেন দিয়ে দিলাম, যাতে করে এসব জিনিসটা আগেরগুলো সবাই শুনতে শুনতে যাচ্ছে কিনা দেখতে পারি, সেই জন্যই করছি। এই কটা কম্পাউন্ডের মধ্যে কার হিট অফ হাইড্রোজেনেশন সব থেকে কম? এটা নিটের প্রশ্ন, নিটে দিয়েছে, কত সোজা প্রশ্ন, হিট অফ হাইড্রোজেনেশন দিয়ে কোশ্চেন আসতেই পারে, অনেকবারই এসেছে। তো এটাতে হিট অফ হাইড্রোজেনেশন সব থেকে কম কার? হিট অফ হাইড্রোজেনেশন কার কম হবে? না, যেটা মোস্ট আনস্টেবল হবে তার হিট অফ হাইড্রোজেনেশন বেশি হবে, আর যেটা বেশি স্টেবল হবে তার হিট অফ হাইড্রোজেনেশন কি হবে? যেটা বেশি স্টেবল হবে তার হিট অফ হাইড্রোজেনেশন বেশি হবে, যেখানে আলফা হাইড্রোজেন বেশি থাকবে, এইসব থাকবে। ডাবল বন্ড বেশি, এটা ডাবল বন্ড বেশি আছে, দেখ ডাবল বন্ড বেশি আছে, ডাবল বন্ড বেশি রয়েছে, এখানে হাইড্রোজেন জুড়বে, এখানেও হাইড্রোজেন জুড়বে, এর সাথে অন্য কিছু কম্পেয়ারই করা যাবে। সব থেকে বেশি এর লিস্ট হিট অফ হাইড্রোজেনেশন হবে, কারণ এইখানটায় রেজোন্যান্স আছে, আলফা হাইড্রোজেন এখানটায় দেখলে হবে না, এখানটায় রেজোন্যান্স আছে। এই রেজোন্যান্সটা এখানে আছে, কনজুগেটেড সিস্টেম পাই বন্ডের রেজোন্যান্স মানে বেশি স্টেবল। এখানে তুই বেশি হাইড্রোজেন পাবি, এখানে 6টা আলফা হাইড্রোজেন পাবি, 6টা আলফা হাইড্রোজেন পাবি, কিন্তু এগুলো হবে না। বেশি স্টেবল এইটা, কারণ রেজোন্যান্সের জন্য বেশি স্টেবল ওটা, হাইপার কনজুগেশন না। হাইপার কনজুগেশনের ভিতর রেজোন্যান্সের কোশ্চেন ঢুকিয়ে দেওয়া রয়েছে, যাতে করে সবাই হাইপার কনজুগেশন পড়া হয়েছে বলে হাইপার কনজুগেশন নিয়েই পাবে। তাহলে রেজোন্যান্স নিয়ে ব্যাপারটা কনজুগেটেড ডাইনে দেখ, কনজুগেটেড সিস্টেম মানে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এরকম লোয়েস্ট হিট অফ হাইড্রোজেনেশন পার মোল, তাহলে হায়ার ইজ দ্য স্টেবিলিটি, লোয়ার ইজ দ্য হিট অফ হাইড্রোজেনেশন। সব থেকে হিট অফ হাইড্রোজেনেশন ওর ক্ষেত্রেই সব থেকে কম হবে। আচ্ছা, এটা সোজা প্রশ্ন, তবুও দিয়েছিল একবার পরীক্ষায়। Among the following identify which one gives higher heat of hydrogenation? কার হিট অফ হাইড্রোজেনেশন বেশি? এই দুটোর মধ্যে হিট অফ হাইড্রোজেনেশন থেকে কিন্তু কোশ্চেন দেয়, এটা কিন্তু খেয়াল রাখবে। যে আনস্টেবল তার হায়ার হিট অফ হাইড্রোজেনেশন হবে। কেউ আর বলছে না কিছু, সবাই ভয় পাচ্ছে, ভাবছে যে অন্য কিছু হয়তো হয়ে যাবে, চুপ করে রয়েছে, বেকার বেকার বলে লাভ নেই, বলছে না। কোনটা দেখ, নিচের অপশন গুলো কিন্তু একদম খাটছে না, বোথ আর ইকুয়াল, ক্যান নট ডিটারমাইনটা হতে পারে যে না আমি পাচ্ছি না, আমি ডিটারমিন করতে পারছি না, এটাই সব থেকে ভালো অপশন। আরে আমি না পারলে তো আমার কি করার আছে, আমি তো ওটাই ভালো অপশন।
হ্যাঁ, আমি কি আমি ডিটারমিন করতে পারছি না? আমি কি আন্দাজে ডিটারমিন করবো? আমি ডিটারমিন করবো, আমি অনেক ভালো, আমি ডিটারমিন করতে পারছি না। কি বলছে জনগণ? কি বলছে জনগণ? বলছে দুয়েরটা। হ্যাঁ, এত এত চিন্তা করার কি আছে? এটা তো রেজোন্যান্স করছে, এটা তো রেজোন্যান্স করছে, এটা তো অনেক বেশি স্টেবল, এটা তো অনেক বেশি স্টেবল। এদিকে কনজুগেটেড সিস্টেম, তো তাহলে বেশি হবে, এটাই হবে, এটাই হবে। আচ্ছা, বেঞ্জিন অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক। আচ্ছা, ডিক্রিজিং হিট অফ কম্বাসন, কার হিট অফ কম্বাসন সব থেকে বেশি, তারপরে কার, তারপরে কার, মানে ডিক্রিজিং মানে বেশি থেকে কমের দিকে। কি বলছে? এ হবে স্যার। জিজ্ঞাসা করছিস না বলছিস? সিবিএ কেন? সিবিএ তার ওই সিবিএ কেন? সিএর বেশি, তার সি বেশি কার্বন আছে আপনি বলছিলেন না, সে কারণে। জোরে বল, শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছি না। কি বলেছি আমি? কেউ বলছে আবার, কেউ বলছে সিতে বেশি কার্বন আছে। হ্যাঁ, আবার বিও তো কেউ বলছে তারপরে বিতে দেনে। হ্যাঁ, কার্বন বেশি আছে, কার্বন বেশি আছে, একদম ঠিক কথা। এতে যদি তুই গুনিস তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এতগুলো কার্বন আছে। কিন্তু এতে পাঁচটা, দুটো, সাতটা, পাঁচটা, দুটো, সাতটা, আর এতে ছটা আছে। এতে সব থেকে বেশি কার্বন আছে। আমি বলেছিলাম যখন, তখন এ কথা বলেছিলাম যে যাতে বেশি কার্বন থাকবে ওটা আগে দেখতে হবে। তো বেশি কার্বন আছে সিতে, তারপরে বিতে, তারপরে। ভেরি গুড, দেখতে চাইছিলাম যে সেটা। এবিসি যে বলেছে, কিভাবে বলেছে আমি জানি না, সে হয়তো ভেবেছে যে এটা 6টা কার্বন, এটা 5টা কার্বন, এটা 4টে কার্বন। সাইকোলজিক্যালি রিংগুলো দেখেছে, কিন্তু ধারেরগুলো তো দেখতে হবে, ধারেরগুলো দেখতে হবে। তো ন্যাচারালি বি অপশান কিন্তু হবে না, এই অপশানটাই হবে। জাস্ট এগুলো একবার দুবার প্রথম প্রথম নতুন নতুন ভুল হবে, কিন্তু পরে এখানে করে দিয়েছি 7টা কার্বন, 6টা কার্বন। এটা দেখে বল যে ডিক্রিজিং অর্ডার অফ হিট অফ কম্বাসন, অর্ডারটা কোনটা হবে? কার হিট অফ কম্বাসন সব থেকে বেশি হবে? যে সব থেকে বেশি আনস্টেবল, বলো। আবার এ হবে, এ বলছে মানে সি এর সব থেকে বেশি হবে হিট অফ কম্বাসন। আচ্ছা, ও না না স্যার, ও না না স্যার, তাহলে কি হবে? না না স্যার যখন, তখন কি হবে? তখন কি হবে? যাকে এটা যেটা হবে
সেটা এটাই হবে। নানা স্যার বলেছে এটাই হবে, কারণ এখনো কার্বন নাম্বারই আমি গুনবো, কারণ আমি আর আলফা কার্বন এখনো গুনবো না, কারণ 5টা কার্বন আছে, 4টে কার্বন আছে, 3টে কার্বন আছে। তো এখনো আমরা 5টা কার্বন, আসলে হাইপার কনজুগেশনের উপরে সবাই খুব ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যে। হাইপার কনজুগেশনটা পড়ে ভালো লেগে গেছে, সবাই ওইদিকে যেই যাচ্ছে তখন অন্যদিকে টেনে নিয়ে চলে আসা হচ্ছে। কারণ আমি যখন হিট অফ কম্বাসন বলেছি তখন কিন্তু আমি প্রথমেই কিন্তু কার্বন চেনের নাম্বারের কথাই বলেছি। এনিওয়ে, আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম। এবারে আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কিনা এই টপিকের মানে এই পার্টিকুলার টপিকের লাস্ট আইটেম, সেটা হচ্ছে রিয়াকশন ইন্টারমিডিয়েট। এটা আমরা সবাই জানি মোটামুটি, সেটা হচ্ছে যে রিয়াক্ট্যান্ট ডাইরেক্টলি প্রোডাক্টে যায় না। রিয়াক্ট্যান্ট কিন্তু সেখান থেকে রিয়াক্ট্যান্ট, তারপরে মাঝখানে কিন্তু একটা রিয়াকশন ইন্টারমিডিয়েট তৈরি হয়, তারপরে কিন্তু তার থেকে প্রোডাক্ট আসে। তো এই রিয়াক্ট্যান্ট, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে প্রোডাক্ট, এই যে জার্নিটা, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে কিন্তু এই ইন্টারমিডিয়েটটা এবং তার স্টেবিলিটি। যে স্টেবিলিটিগুলো আইডেন্টিফাই করার জন্য অলরেডি আমরা এফেক্টগুলো পড়িয়েছি। তো আমরা রেজোন্যান্স, ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেটিভ এফেক্ট, ইলেকট্রোমেগনেটিক এফেক্ট সব এফেক্টগুলো পড়ালাম। কিন্তু এখন আমরা চলে এসেছি ইন্টারমিডিয়েটের জায়গাতেই, যে ইন্টারমিডিয়েটটা কীরকম হবে না হবে তার উপর বেস করে। তো ইন্টারমিডিয়েট অনেক রকমের হয়, কিন্তু আমি কোশ্চেন পেপার ভালো করে অ্যানালিসিস করে দেখেছি যে এই কার্বন ফ্রি র্যাডিক্যাল, কার্বানায়ন আর কার্বোক্যাটায়ন দিয়েই পড়ে পরীক্ষা। এছাড়া পাই কমপ্লেক্স, সিম্পল কমপ্লেক্স, নাইট্রিন, বেঞ্জিন এইসব পরীক্ষায় আসে না, বা এটা খুব একটা ওইগুলোর খুব একটা রিয়াকশানে তাদের এফেক্টটা খুবই কম আছে। তো এই 3টে পার্টিকুলার আমি ডিটেলে তোকে বলে দিচ্ছি, এই 3টে রিয়াকশান ইন্টারমিডিয়েট সম্পর্কে, যেটা কিনা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসছি প্রথম থেকে, যে কার্বোক্যাটায়ন। এখান থেকে অনেক ইনফরমেশান দেওয়া হবে, যে ইনফরমেশানের বেসিসেই কিন্তু কোশ্চেন আসে। তো আমি ইনফরমেশান নানান রকম বেসিসে আমি ইনফরমেশান তোকে দিয়েছি। তো সেখানে তুই যদি দেখিস তাহলে দেখতে পাবি যে কার্বোক্যাটায়ন হচ্ছে কি না, যার মাথাতে পজিটিভ চার্জ আছে। কার্বন, তার 3খানা বন্ড আছে এবং একটা পজিটিভ চার্জ থাকবে। ক্যাটায়ন বলতে বোঝাচ্ছে। আচ্ছা, এখানে কিন্তু কার্বন কয়েকটা জিনিস ভালো করে মনে রাখবি। সেটা হচ্ছে কি না, কার্বন sp2 হাইব্রিডাইজড, এটা একটা কথা। জিওমেট্রি হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার, এটা একটা কথা। যে কোনো কার্বোক্যাটায়ন sp2 হাইব্রিডাইজড হবে এবং ট্রাইগোনাল প্ল্যানার তার স্ট্রাকচার হবে। এটা মনে রাখবি, কারণ এটা পরীক্ষায় দেয়, অনেকবার কোশ্চেনের মধ্যে ছিল কি হাইব্রিডাইজ, ফেনাতানা এইসব লিখতে দিয়েছিল, জিওমেট্রি, ট্রাইগোনাল প্ল্যানার। কিন্তু এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে। সেটা হচ্ছে কি না, কার্বন তো আগেই বললাম যে পজিটিভ চার্জ থাকে। সেই পজিটিভ চার্জ কেন থাকে না, ওখানে একটা আনহাইব্রিডাইজড পি অরবিটাল থাকে, এমটি পি অরবিটাল থাকে। এখানে বন্ড অ্যাঙ্গেল কত, যেহেতু ট্রাইগোনাল প্ল্যানার বলেছি তাই বন্ড অ্যাঙ্গেল পরিষ্কারভাবে 120 ডিগ্রি এর বন্ড অ্যাঙ্গেল, এবং সেখানে কিন্তু পজিটিভ চার্জ প্রেজেন্ট থাকে কার্বনের উপরে, কার্বোক্যাটায়ন হয়। sp2 হাইব্রিডাইজ হওয়ার পিছনে কারণ হচ্ছে যে একটা কার্বনে আনহাইব্রিডাইজ কার্বন কিন্তু ওখানে পড়ে থাকে। আচ্ছা, এবারে হচ্ছে যে আমরা বিভিন্ন টাইপের কার্বোক্যাটায়নের কথা একটু বলে দিচ্ছি। মিথাইল কার্বোক্যাটায়ন, সেটা যে সবসময় কার্বনের মাথায় পজিটিভ থাকবে এবং তার সাথে হাইড্রোজেন থাকতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখানে ধর হাইড্রোজেন আছে কিন্তু OCH3 আছে, এইটাকেও কিন্তু মিথাইল কার্বোক্যাটায়নই বলে। তার কার্বন থাকলে তার সাথে হাইড্রোজেন আছে, এই প্রাইমারি কার্বন এরকম থাকলেই কিন্তু তাকে আমি মিথাইল কার্বোক্যাটায়নই বলবো, মিথাইল কার্বোক্যাটায়ন। কিন্তু প্রাইমারি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা কিনা কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ থাকবে বা অন্য কোনো গ্রুপ থাকবে, মিথাইল বা অন্য কোনো গ্রুপ থাকতে পারে, অ্যালকাইল গ্রুপ, কোনো ফাংশনাল গ্রুপ দেওয়া গ্রুপ নয়, অ্যালকাইল গ্রুপ। এটা যে মনে রাখবি, কারণ দেখ যে একটা জিনিস মনে রাখবি, সেটা হচ্ছে মিথাইল অ্যালকোহল
এটাও কিন্তু প্রাইমারি অ্যালকোহল, আবার ইথাইল অ্যালকোহল এটাও কিন্তু প্রাইমারি অ্যালকোহল। কিন্তু দুটো প্রাইমারি অ্যালকোহলের মধ্যে তফাৎ আছে। এটাই আমি বলছি যে ফাংশনাল গ্রুপটা থাকার জন্য কিন্তু তার ওই ব্যাপারটা চেঞ্জ হয়ে যায় না। এখানে ফাংশনাল গ্রুপ আছে তার জন্য কিন্তু চেঞ্জ হয়ে গেল না। এখানে বেনজিন আছে তবুও এটা কিন্তু প্রাইমারি কার্বোক্যাটায়ন, এগুলোকে বলে প্রাইমারি বা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। মিথাইল কার্বোক্যাটায়ন তারপরে প্রাইমারি। মিথাইলে কোনো অ্যালকাইল গ্রুপ থাকবে না, প্রাইমারিতে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। এবারে এখানে দুটো অ্যালকাইল গ্রুপ আছে, এই আর দুটো অ্যালকাইল গ্রুপ আছে, এটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। আর এখানে তিনটে অ্যালকাইল গ্রুপ আছে, তিনটে অ্যালকাইল গ্রুপ আছে, এটা টারশিয়ারি। এটা হচ্ছে সেকেন্ডারি, কারণ এখানে তুই যদি দেখিস তাহলে এখানে তুই একটা হাইড্রোজেন পাবি। এই কটা হাইড্রোজেন পাচ্ছিস তার বেশি সে তুই ধরবি। এখানে কিন্তু তুই কোনো হাইড্রোজেন পাবি না। এই দেখ, এই একটা বন্ড আছে, এই একটা বন্ড আছে, একটা বন্ড আছে। তাহলে এই জন্যেই একে তুই সেকেন্ডারি টারশিয়ারি বলবি, 3 ডিগ্রি বলবি, একে 2 ডিগ্রি বলবি। কথাটা বুঝতে পেরেছিস? কটা হাইড্রোজেন আছে তুই দেখবি। রিং সিস্টেম হলে কটা হাইড্রোজেন আছে তুই দেখবি। এখানে একটা হাইড্রোজেন আছে, তাই এটা 2 ডিগ্রি। এখানেও তুই দেখতে পাবি যে এরকম এরকম করে এখানে প্লাস দেওয়া রয়েছে, তো এই কার্বনে 3টে বন্ড আছে, 3টে বন্ড মানে এখানে একটা হাইড্রোজেন আছে। তো সেই জন্য টারশিয়ারি ক্লাসিফিকেশন অফ কার্বোক্যাটায়ন এটা কিন্তু বুঝতে হয় ভালো করে। এবার দেখ অ্যালাইলিক কার্বোক্যাটায়ন মানে ডাবল বন্ডের পাশের যে কার্বন, এটা ডাবল বন্ড আছে তার পাশের কার্বনে প্লাস থাকলে অ্যালাইলিক কার্বন। বেনজিন রিং এর পাশের কার্বনে থাকলে তাকে বলে বেনজাইল। আর যদি ডাবল বন্ডের গায়েতেই যে ডাবল বন্ডেড কার্বন যেটা, সেটাতেই যে যদি প্লাস থাকে তাহলে ভিনাইলিক কার্বোক্যাটায়ন। অ্যালাইলিক, ভিনাইলিক, বেনজাইলিক নামগুলো তুই জেনে রাখবি। আচ্ছা, এটা হচ্ছে অ্যারাইল। বেনজিন রিং আছে এবং রিংয়ের মধ্যে রিংয়েরতেই কার্বোক্যাটায়ন। বেনজাইল মানে কি রকম, এ দেখ এরকম 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 আছে, এই রকম আছে, সেটা হচ্ছে বেনজাইল। কিন্তু ফিনাইল বা অ্যারাইল কোনটা হবে না, রিংটার ভিতরেই এরকম ভাবে প্লাস, এই জায়গাটা প্লাস। এবং তফাৎ আছে, দুটোর মধ্যে তফাৎ আছে। ফিনাইল অ্যান্ড ভিনাইল এই দুটো হচ্ছে মোস্ট আনস্টেবল। ফিনাইল আর ভিনাইল কার্বোক্যাটায়ন পজিটিভ চার্জ অন দ্য ডাবল বন্ডেড কার্বন। ডাবল বন্ডেড এই দুটোতেই শুধু ডাবল বন্ডেড কার্বনের উপর পজিটিভ চার্জ থাকে। ডাবল বন্ডেড কার্বনের উপর পজিটিভ চার্জ থাকা মানে সে সব থেকে বেশি আনস্টেবল। লিস্ট স্টেবল কোনটা কোনটা না, ফিনাইল কার্বোক্যাটায়ন আর ভিনাইল। ফিনাইল আর ভিনাইল এই দুটো হচ্ছে মোস্ট আনস্টেবল। তোকে আরো দেখাচ্ছি। এবারে হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি, অলরেডি হাইপার কনজুগেশন আমি বুঝিয়েছি, তো তুই বুঝতে পারবি। দেখ এটা এটা কেন স্টেবল, কি কি স্টেবল কিভাবে বুঝবো না, তার আলফা পজিশনে কটা হাইড্রোজেন আছে, 3টে। তাহলে তিনটে দিয়ে তুই স্ট্রাকচার বানাতে পারিস। কিন্তু দেখ যে এখানে তার প্লাস আছে। এবারে কার্বোক্যাটায়ন ইজ স্টেবিলাইজড বাই ইলেকট্রন রিলিজিং গ্রুপ, ডিস্টেবিলাইজড বাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটা যেহেতু কার্বনের মাথা পজিটিভ আছে সেহেতু 3টে মিথাইল গ্রুপ ইলেকট্রন ঠেলে দিচ্ছে, ঠেলে দিলে স্টেবল, সেভাবেও তুই বলতে পারিস। আবার 9টা আলফা হাইড্রোজেন আছে সেটা দিয়েও তুই বলতে পারিস, যা খুশি। যদি কাউন্টার করতো, হাইপার কনজুগেশন যা বলছে ইন্ডাকটিভ এফেক্ট তার উল্টো বলছে, তখন আমি হাইপার কনজুগেশনটাই ধরতাম। কিন্তু যখন মিথাইল গ্রুপ যা বলছে, ইন্ডাকটিভ এফেক্ট যা বলছে, হাইপার কনজুগেশনও একই বলছে, তাহলে যে কোনো একটা ধরলেই হয়, কোনো অসুবিধার কিছু নেই। 3 factors contributing the stability of carbocation. রেজোন্যান্স, রেজোন্যান্স দিয়েও তুমি স্টেবিলিটি বলতে পারো। এই যে ডাবল বন্ড এরকম গিয়ে রেজোন্যান্স করছে, এখানে ডাবল বন্ড গিয়ে রেজোন্যান্স করছে, সেই জন্যে অ্যালকাইল না অ্যালাইল হবে। অ্যালাইল আর বেনজাইল এরা কিন্তু সব থেকে বেশি স্টেবল। কেন? এরা রেজোন্যান্স করে স্টেবিলিটি পায়, এদের ইন্ডাকটিভ এফেক্ট বা হাইপার কনজুগেশন না, এদের রেজোন্যান্স করে স্টেবিলিটি পায়। সেই জন্য এই দেখ হাইলি স্টেবল রেজোন্যান্স, যখনই তুই করবি রেজোন্যান্স দিয়ে এটা বিচার করবি। রেজোন্যান্স হাইলি স্টেবিলিটি, এটা কার্বোক্যাটায়ন সব থেকে বেশি স্টেবল। বেনজাইল কার্বোক্যাটায়ন, অ্যালাইল কার্বোক্যাটায়ন। এটা ভিনাইল কার্বোক্যাটায়ন আর ফিনাইল, এখানে কিন্তু কোনো রেজোন্যান্স হবে না। তুই বলবি রেজোন্যান্স হবে না, বেশ করবি রেজোন্যান্স হবে, আপনি কিছু জানেন না, না এরকম বলতে নেই।
এইখানে যখন তুই এটা করছিস তখন এটা এদিকে সরে যাচ্ছে, এইখানে যে প্লাস তার উপরে কোনো এফেক্ট পড়ছে না, এরা নিজেদের মধ্যে রেজোন্যান্স করছে, ওই প্লাসটা থাকলে বা না থাকলে কোনো তার এফেক্ট হতো না। তো সেই জন্যে এইখানে কোনো রেজোন্যান্স নেই, সেই জন্যে কেউ হয়তো দেখতে পাচ্ছে রেজোন্যান্স হচ্ছে, কিন্তু এই যে মাথায় প্লাসটার কি সুবিধা হচ্ছে, আজকে যদি দেখ যে এরকম করে এই জায়গাটা একটা প্লাস রয়েছে, তাহলে এই রেজোন্যান্সটা এরকম বাইরে গেলে তাহলে এর ইলেকট্রন পাচ্ছে, তো সুবিধা হচ্ছে। কিন্তু এই যদি ভিতরে ভিতরে নিজেদের মধ্যে রেজোন্যান্স করে, এ বলছে আমার ইলেকট্রন নেই, মাথায় কার্বনের মাথায় বলছে প্লাস, কিন্তু ওর কোনো এফেক্ট হচ্ছে না, ওর কোনো লাভ হচ্ছে না। সেই জন্য ফিনাইল কার্বোক্যাটায়ন বা ভিনাইল কার্বোক্যাটায়ন এগুলো কিন্তু হাইলি আনস্টেবল, এখানে কিন্তু কোনো রেজোন্যান্সের ব্যাপার নেই, এরা কিন্তু ভীষণ ভীষণ আনস্টেবল। কথাটা বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব দরকারি। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন তা কিরকম হচ্ছে, কে কি বলছে? না, এখানে তো রেজোন্যান্স হচ্ছে না। বেনজিন রিং এর কার্বনের মাথায় যদি প্লাস থাকে তাহলে কোথায় রেজোন্যান্স হচ্ছে? এই 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 কার্বন তো রেজোন্যান্সে ইনভলভ হচ্ছে না। আগেও এখানে কার্বনে একটা ডাবল বন্ড ছিল, এখনো যদি আমি রেজোন্যান্স করি তখনও তো কার্বনেতেই একটা ডাবল বন্ডই থাকছে, এখানে কোনো রেজোন্যান্সের ব্যাপারই হচ্ছে না। রেজোন্যান্স করবে তখনই যখন এক্সট্রা স্টেবিলিটি পাবে, এখানে এই রেজোন্যান্স করে এই প্লাসটা কোনো স্টেবিলিটি পাচ্ছে না। ফিনাইল কার্বোক্যাটায়ন কখনোই স্টেবল নয় কোনো রেজোন্যান্সে। একটা বেনজিন এমনিতেই তো রেজোন্যান্স করে, বেনজিন তো এমনিতেই রেজোন্যান্স করে, এটা এরকম যায়, এটা এরকম যায়, এটা এরকম যায়। এখানে একটা প্লাস দিয়ে তার কি লাভ, নতুন কিছু লাভ হবে কি? এরকম কোনো লাভ নেই। আমি বলেছি যে রেজোন্যান্স যেখানে ইলেকট্রন ডেন্সিটিটাকে কমাবে, এখানে যদি বাইরে যদি এরকমভাবে প্লাস থাকতো, এই রকম একটা রেজোন্যান্স হলো, তখন এই ইলেকট্রন ডেন্সিটিটা এদিকে চলে এলো, তখন এইটা স্টেবল হলো। বেনজাইলিক সেই জন্য স্টেবল, রেজোন্যান্স স্টেবিলাইজড বেনজাইলিক, কিন্তু এটা রেজোন্যান্স স্টেবিলাইজড, কিন্তু এগুলো সব এটা রেজোন্যান্স স্টেবিলাইজড নয়। স্টেবিলিটি অর্ডারটা এটা হবে, লাস্টে যাবে সবসময় বেনজাইলিক, তারপরে অ্যালাইলিক, এগুলো লাস্টে যাবে, লিখিন বেনজাইলিক, এটা একই হবে, অ্যালাইলিক, এগুলো হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, অর্ডার অফ স্টেবিলিটি। সব থেকে বেশি স্টেবল হচ্ছে এইটা, এইটা বেনজাইলিক সব থেকে বেশি স্টেবল, তারপরে অ্যালাইলিক। এর গ্রেটার নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার সব থেকে বেশি হয়, নাম্বার অফ স্ট্রাকচার বেশি হয়। তারপরে এটা, তারপর তো রেজোন্যান্স করে না, হাইপার কনজুগেশন, এগুলো সব হাইপার কনজুগেশন দিয়ে বলবো। মিথাইলে তো কোনো হাইপার কনজুগেশন নেই, আনস্টেবল, আর এগুলোতে তো রেজোন্যান্স কিছু করতে পারে না, হাইপার কনজুগেশন নেই, কোনো কিছুই নেই, কোনো এফেক্টই নেই এখানে, এখানে হাইপার কনজুগেশন কিচ্ছু নেই। সেই জন্য এই লাস্টে চলে গেছে, এটা ইম্পর্টেন্ট, এই অর্ডারটা ইম্পর্টেন্ট। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন, বেনজাইলিক সব থেকে বেশি স্টেবল, এটা মনে রাখবো। এবারে হয়তো ধর আমি এরকমও অনেক জায়গায় দেখেছি যে, আমি এটা বলছি অনেক সময় গন্ডগোল হয়, বেনজাইলিক মানে আবার তার আবার ভাগ রয়েছে, হ্যাঁ কিছু কিছু কোশ্চেনে আছে, এখানে আবার একটা যদি রিং দিয়ে দিস না, তাহলে এটাও বেনজাইলিক, কিন্তু এটা বেশি স্টেবল হবে, এটা আরো বেশি রেজোন্যান্স করতে, এই দিক দিয়েও রেজোন্যান্স হবে, এই দিক দিয়েও রেজোন্যান্স হবে। একটা কার্বনের মাথায় এরকম তিনখানা বেনজিন রিং দিয়ে দিই, এদিকে এদিকে, এটা আরো বেশি স্টেবল হবে, আরো আরো মানে ম্যাক্সিমাম স্টেবিলিটি হবে। এরকম অনেক কম্পাউন্ড বানিয়ে টানিয়ে দেয় আর কি, এগুলো সব মানে এত এরকম হয় না, তবুও আমি বললাম আর কি, আমি দেখেছি কোথাও কোথাও এরকম ভাবে বানিয়ে দিতে। আচ্ছা, এবারে শোন যে কার্বোক্যাটায়ন কি করে তৈরি হবে। কার্বোক্যাটায়নটা তৈরি হওয়ার জন্যে কোনো কিছু লিভিং গ্রুপ, কার্বনের সাথে কোনো লিভিং গ্রুপের বন্ড থাকতে হবে এবং সেটা বেরিয়ে যাবে, তার থেকেই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। ধর আমি 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 এখানে একটা দেখাচ্ছি, যেটা খুব পরীক্ষায় দেয় সেটা দেখাচ্ছি। এমনিতে তো ধর CH3Cl এগুলো আতিপাতি, এগুলো পরীক্ষায় দেয় না, CH3+, Cl-, এইসব
কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এরকম কোনো মজার ব্যাপার নেই, এখানে কোনো মজা ফজা লাগছে না। যেটা মজা লাগবে সেটা হচ্ছে যে এই জায়গাটা ধর ডাবল বন্ড এরকম রয়েছে, দেখ এইটা হচ্ছে কোনটা বেশি স্টেবল। এখন এইখানে একটা এইচ প্লাস দেয়া রয়েছে, এবার এইচ প্লাসটা এসে এইখানে ঢুকতে পারে বা এইখানেও ঢুকতে পারে। যদি এই দিকটায় ঢোকে তাহলে এইখানটায় প্লাস হবে, আর যদি এটা এই সাইডে ঢোকে তাহলে এইখানটায় প্লাস হবে। এইখানটায় ঢুকলে এটা বেঞ্জাইলিক হবে, মানে রেজোন্যান্স করতে পারবে, এটা মোর স্টেবল হবে। কিন্তু এই জায়গাটা যদি ঢোকে তাহলে এইদিকে আসলে কিন্তু মাইনর, এটা লেস স্টেবল হবে। এটার উপরে একটা কোশ্চেন দিয়েছিল একবার, খুব ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছিল, আমি তোকে একটু বাদে দেখাবো। ওটা একটা কোশ্চেন ছিল, প্রোটন কোথায় গিয়ে জুড়বে, এরকম একটা কোশ্চেন ছিল। এটা নিটেই দিয়েছিল এই 1 বছর আগেই, গত বছর বা তার আগের বছরই দিয়েছিল। এটা 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 তো সোজাই আছে, এটা এটা কিছু না, এটা রেজোনেটিং স্ট্রাকচার লিখতে হবে, এটা বাদ দে। স্টেবিলিটি অফ ফলোইং কার্বন, হ্যাঁ এটা বল, স্টেবিলিটি অফ ফলোইং, এটা 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 কিন্তু এসেছিল, স্টেবিলিটি অফ ফলোইং কার্বোক্যাটায়ন, এটা বল। এই বোতলটা ছেলে পছন্দ করেছে, যেহেতু H2O লেখা আছে, বলে যে এটা তোমার পক্ষে ভালো হবে। H2O তাহলে এটা কি, অর্ডারটা কি হচ্ছে? এ বলছে জিজ্ঞাসা করছে সবসময় 4 সব থেকে বেশি স্টেবল, তারপরে 3, তারপর 2, তারপরে 1। না 4 তো বেশি স্টেবল নয়, কোনো মতেই নয়। 4 হচ্ছে লিস্ট স্টেবল। কারণ 4 তো ভিনাইলিক, এটা তো ভিনাইলিক, এটাও ভিনাইলিক, এই ডাবল বন্ডেড কার্বন এটাও ভিনাইলিক, এই দুটো ভিনাইলিক। 4 তো মিথাইল গ্রুপ ওই ধারে কাছে নেই, 4 হবে না, ভুল বলেছিস, এইটা সিটাই হবে। এই 3 সব থেকে বেশি স্টেবল, তারপরে 1, তারপর 2তে এটা মিথাইল গ্রুপ ঠেলে দিচ্ছে, এটা 4এতে কিছুই নেই, কোনো কিছুই নেই। 4 হচ্ছে সব থেকে বাজে অবস্থা, 4 সব থেকে বাজে অবস্থা, সিটাই হবে। সি অপশন কারেক্ট, সি অপশনটাই কারেক্ট। ঠিক আছে, অর্ডার অফ স্টেবিলিটি, হ্যাঁ এইটা দিয়েছিল, এইটা থেকে আমি ওইটা দিয়েছি, ওই স্টেটমেন্টটা যেটা ওখানে করেছি সেটা এই কোশ্চেনটা থেকেই ওই জিনিসটা করা। এখন বল যে এ আর বি দুটো জায়গা আছে, কোথায় প্রোটনটা যাবে, হুইচ কার্বন অফ দ্য অ্যালকিন উইল অ্যাকসেপ্ট প্রোটন টু মেক কার্বোক্যাটায়ন। কোথায় H প্লাস একটা কোথায় যাবে, H প্লাস এখানে যাবে নাকি H প্লাস এখানে যাবে, কোন জায়গায় H প্লাস যাবে, এ পজিশনে যাবে না বি পজিশনে যাবে, এটা বল।
চলো, কেউ কিছু বলছেই না তো, বল প্রোটনটা কোথায় যাবে? আমি মনে হচ্ছে ঠিক বোঝাতে পারছি না, মনে হচ্ছে ব্যাপারটা। এই তো এরকম ধরনের কম্পাউন্ডটা রয়েছে, এরকম আছে, এরকম আছে। এতে যদি একটা H প্লাস জোড়ে, ধরা যাক এইখানে জুড়লো, তাহলে কিরকম হবে? এরকম, এরকম, এরকম। এইখানে একটা H জুড়েছে, তাহলে এই জায়গাটায় প্লাস আসবে। আর যদি অন্য কালি নিয়ে দেখাই, কালি তো অনেকই আছে, শেষ হয় না কালি, পেনের কালি শেষ হয় না। এই প্রথম আমি একটা পেন ইউজ করছি যে পেনের কোনো কালি শেষ হয় না। অনেক রকমের কালি আছে, কোনো কালি শেষই হয় না, কোনো কালি শেষ হয় না। অদ্ভুত পেন, যত খুশি লেখো। এখানে যদি জোড়ে, তাহলে এই জায়গাটায় প্লাস হবে। এইখানটায় যদি প্লাস হয়, তাহলে এখানে CH3 আছে, এখানে CH3 আছে, এখানে CH2 আছে। রেজোন্যান্স তো হওয়ার কোনো ব্যাপার নেই। এখানে 8টা আলফা হাইড্রোজেন আছে, কিন্তু এখানে আছে একটা, তাহলে এটা আনস্টেবল হয়ে যাবে। একটা আলফা হাইড্রোজেন মানে এইটা আনস্টেবল হয়ে যাবে, মানে এই জায়গাটা H প্লাসটা এসে জুড়বে না, এতে জুড়বে না, বিতেই গিয়ে জুড়বে, বিতে গিয়ে জুড়বে। বি পজিশনে জুড়লে এতে প্লাস হলে ভালো, এ পজিশনে জুড়লে বিতে প্লাস হলে ভালো না। এটা উত্তরটা কি দিল? এ হবে বলছে সবাই। এ বললেই তো হবে না, এ হবে না তো, বি হবে, বি হবে। বেসিক ব্যাপারটা তো বুঝতে হবে, বি হবে, এটা এটা বি হবে। না, কোনোটা মিলবে না এরকম হবে না, দুটোই মিলবে এরকম হবে, দুটোও মিলবে এরকম হবে, কিন্তু তার মধ্যে একটাই দিতে হবে। কোনোটা মিলবে না সেটা হবে না। না, আমি বলেছি, আমি বলেছি যে আমি, আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি। আমি এই জিনিসটা বুঝিয়েছি, এটা বুঝেছিস কি বুঝিসনি, আমি এটার এই কোশ্চেনটা থেকে এটা জিনিসটা বানিয়েছিলাম, আমি তোকে দেখাচ্ছি। এইটা, এই যে জিনিসটা, যেটা এইটা, ওই এইটা বুঝিয়েছিলাম ওই কোশ্চেনটার জন্য। এটা যদি কেউ না বুঝতে পারে তাহলে ওটা বুঝতে পারবে না, যে H প্লাসটা কোথায় জুড়বে, এখানে জুড়বে নাকি H প্লাসটা এই জায়গাটা জুড়বে। যদি ধারে জোড়ে তাহলে ওখানে প্লাস হবে, যদি এইখানটায় জোড়ে তাহলে এই সাইডে প্লাস হবে। তো এইখানটায় থাকলে সেটা বেশি স্টেবল হচ্ছে না, এখানে তো বেশি কার্বন, এখানে অনেকগুলো হাইড্রোজেন পাচ্ছে, প্লাস এখানে রেজোন্যান্স করতে পারছে। এখানে কিন্তু রেজোন্যান্স করতে পারছে না, এই প্লাসটা কিন্তু রেজোন্যান্সের মধ্যে ঢুকছে না, এইটুখানি রেজোন্যান্স করতে পারবে না। ন্যাচারালি এইটা বেশি স্টেবল হচ্ছে, এই জিনিসটাই এখানে এসছে। আমার এটা মাথায় এসছে এই কোশ্চেনটা দেখেই। এইটা যেটা H প্লাসটাকে যদি তুই এইখানটায় জুড়ে দিস, তাহলে এই জায়গাটা একটা প্লাস চলে আসবে, আর H প্লাসকে নিয়ে যদি এইখানটায় জুড়িস তাহলে এইখানটা প্লাস চলে। তো এর জায়গাটা প্লাস হওয়া ভালো নাকি মাথায় এই জিনিসটা, এই দুটো জিনিসের মধ্যে কোনটা ভালো বল? কমন সেন্সের ব্যাপার, যে ধর এইখানটায় প্লাস আছে, এটা ভালো
নাকি এইখানটা প্লাস আছে সেটা, এই ধারে প্লাস মানে তো শুধু একটা, আবার কি হলো? একটা এখানে হাইড্রোজেন, কোনো কিছু চাপা যাবে না কোথাও, পেনটাকে চাপা যাবে না, চাপলেই নানান রকমের জিনিসপত্র বেরিয়ে আসবে এখান থেকে, মানে অপশানে ফেলায়। তার উপরে এইখানে মাথায় ফাতায় এইসব, এটা দিয়েই লেখো। তুই লেখ, তুই লিখতে যা, দেখবি কিরকম অসুবিধা হয়। তুই তো এখানে কিছু দেখতে পাচ্ছিস না, তুই তো দেখ। হ্যাঁ, এবার আমি দেখ এখানে লিখবো তো, এখানে চলে এলাম তো, লিখছি তো, দেখা পড়ছে, কারণ এটা স্ক্রিনের বাইরে চলে গেছে। এই দেখ এখানে লিখছি তো, দেখা পড়ছে, দেখা পড়ছে। এই দেখ আমি যখন এইখানে, তখন এই বিতে যে দাগ দিচ্ছি, এই যে বিতে দাগ, এই যে বি এর দাগ দিচ্ছে এই জায়গাটা হচ্ছে বি, এই পজিশনটা হচ্ছে এটা, এই পজিশনটা, এই যে প্রোটনের দাগ, এই পজিশনটা হচ্ছে এটা, মানে ওখান থেকে খানিকটা নেমে এই জায়গাটা, এর ধারটা কিন্তু এর জায়গা নয়, এটা কিন্তু অনেক প্রবলেমেটিক ব্যাপার রয়েছে এটা। হ্যাঁ, এটা তোর আইডিয়াটা থাকতে হবে যে তোর এইটা মানে ওটার কতটা, স্ক্রিনটার কতটা। তুই যদি ওরকম ভাবে, তুই যদি শুধু এটা যদি তাকিয়ে থাকিস এরকম লিখতে যাস, তোর দিকে হাতটা অন্যের দিকে চলে যাবে, তোর এখানে মেলাতে তুই দাগ দিতে পারবি না। তুই হয়তো, আমি যেরকম এটার সাথে তো অ্যাডজাস্ট করা আছে, এবার আমি ওইখানে কিছুতেই দাগ দিতে পারবো না, দেখবি তুই কিছুতেই এতে দাগ দিতে পারবো না, কারণ ওটার সাথে এটা অ্যাডজাস্ট করছে না। এরা এতে দাগ দিতে যাচ্ছি তো, এরা অনেক কষ্ট হবে, এরা দাগ দিতে পারছি না, এতে দাগ দিতে পারবো না, কিন্তু এখানে আমি দাগ দিতে পারবো এরা, কারণ আমি এখানে জানি যে ওই স্ক্রিনটা কতখানি এখানে আছে। কিন্তু টিভির তো আরো সাইজটা বড় তো, এবার ওর সাথে তো আমার ম্যাচ করছে না, সেই জন্য আমি ওটার সাথে আমার কোনো অ্যাডজাস্টমেন্টে আসছে না, বহুত জ্বালা রয়েছে। হ্যাঁ, মানে অনেকে ভাবে যে ব্যাপারটা খুব ইজি, মানে এখন যখন তখন এরকম লেখা যাচ্ছে, এরকম যাটা টানা যাচ্ছে, তুই যখন লিখতে যাবি আর যেই একটু তোর প্রেশার বেশি পড়ে যাবে, এটা প্রেশার বেশি হয় এখন, ঠিক আছে অনেক পয়েন্টে যায়, এইটা এইখানে চলে আসবে, অন্য সব অপশান খুলে যাবে, এইগুলো চলে আসবে, এরকম সমস্ত প্রবলেমেটিক ব্যাপার স্যাপার যাবে। তো যাকে যেটা বললাম, এটা কিন্তু বিতে এসেই কিন্তু এটা ঢুকবে। এখন ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? দিনে দিনে কত কিছু হয়ে গেল করোনার জন্য, বোর্ডেই আর লেখা বন্ধ হয়ে গেল, স্কুলই এবছরে স্কুল হবে না। হ্যাঁ স্যার বুঝেছি, ভালো কথা, ভালো কথা, এখানে বোঝানো আছে, আমি তোকে পিডিএফ পাঠিয়ে দেবো, বোঝানো আছে। কার ব্যানারটা আর অনেক বড় আছে, আজকে থাক, কার ব্যানার পরের দিনকার আমি করাবো, এরপর থেকে পরের দিনকার আবার করাবো। কার ব্যানার কার্বন র্যাডিক্যাল পড়িয়ে আমরা ওই কয়েকটা জিনিস আছে সেটা পড়াবো, হাইড্রোকার্বন ওইগুলোকে নিয়ে পড়াবো। তাহলে এই পর্যন্ত থাকলো আজকে, তারপরে পরের দিনকার আবার পড়াচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আজকে থাক, আবার কি কথা, হ্যাঁ থ্যাংক ইউ, ঠিক আছে, এটা আবার কি, থ্যাংক ইউ স্যার, সাজুগুজু করে দাঁড়িয়ে রয়েছে। প্রবলেমই তো ছিল।